আম্মু, আমি এতটা পচে গেছি যে আমাকে তুমি একজন প্রতিবন্ধী মেয়ের সাথে বিয়ে দিচ্ছ। আম্মু, কেন আমার সাথে এমন করছো? সামান্য টাকার জন্য আমার জীবনটা শেষ করে দিও না। আম্মু, তোমার পায়ে ধরি, আমাকে এই বিয়ে করতে বাধ্য করো না। চুপ কর, একদম কথা বলবি না। প্রতিবন্ধী তো কি হয়েছে? মানসিক বিকাশ ঘটে নাই? আর ওকে দেখে তো বোঝা যায় না ওই মানসিক প্রতিবন্ধী। শোন, বেশি কথা বলিস না, যা বিয়েটা করে নে। ওকে, বুঝছি। তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আসলে আমি তো তোমার নিজের সন্তান না। যদি আজ নিজের সন্তান হতাম তাহলে কখনোই আমার সাথে এমন অন্যায় করতে পারতে না। আয়ন চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। নাদিয়ার পাশে বসলো। কাজী এসে দুজনে বিয়ে পড়িয়ে দিতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে সবাই নাচ গান করতে লাগলো। আয়ান নাদিয়া বসে থেকে দেখতে লাগলো। নাদিয়া উঠে নাচতে যাবে। আয়ান হাত ধরে মিষ্টি করে হেসে বলল, যাও না, তুমি এখানে বসে থেকে দেখো। না, আমি নাচবো না। তুমি ছাড়ো আমার হাত, না হলে কিন্তু আমি কামড় দেব। আয়ন আর কিছু বলল না। নাদিয়ার হাত ছাড়লে নাদিয়া সবার সাথে নাচতে লাগলো। নাচানাচি করে ক্লান্ত হয়ে চেয়ারে এসে বাচ্চাদের মতো চেয়ারের উপরে পা তুলে বসতে যাবে। সাথে সাথেই আয়ন ঠিক করে দিল। নাদিয়া আয়নের হাত জড়িয়ে ধরে বলল, অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে রুমে দিয়ে আসো তো। আয়ান, যা বৌমাকে নিয়ে রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আয়নার কিছু না বলে নাদিয়ার হাত ধরে বলল, চলো। আমাকে কোলে করে নিয়ে চলো, আমি হাঁটতে পারবো না। আয়ন সবার দিকে তাকালে দেখে সবাই মিটিমিটি করে হাসছে। আয়ন উপায় না পেয়ে নাদিয়াকে কোলে নিয়ে যেতে লাগলো। নাদিয়া ওর রুম দেখিয়ে দিলে আয়ন নিয়ে গেল। রুমের ভিতরে যেতেই নাদিয়া পা দিয়ে লাথি দিয়ে দরজা বন্ধ করে দিল। আয়ান চমকে উঠল। নাদিয়াকে খাটে বসিয়ে দিলে নাদিয়া বলল, আজকে তো আমাদের বাসর রাত, বর তুমি আমাকে আদর করবে না? তুমি ঘুমাও। না, ভাবি বলছে বাসর রাতে বর নাকি আদর করে, আর বাসর রাতে ঘুমাতে হয় না। বর আসো না, আমাকে আদর করো। ওয়েট, তুমি এসব চেঞ্জ করে নাও, আমি চেঞ্জ করে নেই। নাদিয়া আয়নের সামনে গয়না শাড়ি খুলে ফেল। আয়ন লজ্জা পেয়ে পিছনে ঘুরে পড়ল। নাদিয়া, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো। পারবো না বর, আমাকে সাহায্য করো। কি সাহায্য করব? এগুলো খুলে দাও। এগুলো খুলতে পারছি না। আর আব্বুকে না হয় ডাক দিয়ে দাও। তুমি এইসব খুলতে পারো না নাকি? না, আম্মু সব খুলে দেয়, পরিয়ে দেয়। ও আচ্ছা, আমি করে দেই। আচ্ছা। আয়ান আলমারি থেকে থ্রি পিস বের করলো। ওনা দিয়ে চোখ বেঁধে নিল। নাদিয়ার কাছে কি আয়ন সব খুলে দিতে লাগলো। নাদিয়া আয়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আর নাদিয়াকে থ্রি পিস পরিয়ে দিয়ে ওনা চোখ থেকে খুলে নাদিয়াকে পরিয়ে দিল। নাদিয়ার দিকে তাকিয়ে দেখে নাদিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আয়ন নাদিয়াকে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? বর, তুমি কি আমাকে পছন্দ করো না? আমাকে সবাই প্রতিবন্ধী কয়, তুমিও কি সবার মতো আমাকে পছন্দ করো না? আয়ন নাদিয়ার কথা শুনে খারাপ লাগলো। নাদিয়াকে খাটের উপরে বসিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলল, ধুর পাগলি, তুমি তো অনেক মিষ্টি মেয়ে। তোমাকে কি অপছন্দ করে থাকা যায়? আর তোমার হঠাৎ এমন কেন মনে হলো আমি তোমাকে অপছন্দ করি? তাহলে তুমি আমাকে না দেখে থ্রি পিস পরিয়ে দিলে কেন? তুমি তো আমাকে একবার দেখলেও না, ওড়না দিয়ে চোখ বেঁধে রাখলে কেন? ও, এই জন্য মনে হয়েছে আমি তোমাকে অপছন্দ করি। আরে ধুর, তেমন কিছু না। শোনো, তুমি তো মেয়ে আর আমি ছেলে, তাই শরম পাচ্ছিলাম, তাই চোখে ওড়না দিয়েছিলাম। ও আচ্ছা, তুমিও শরম পাও? হ্যাঁ তো। আচ্ছা তুমি ঘুমাও, আমি শেরওয়ানিটা খুলে নেই। আমি খুলে দেই। খুলে দিবে? আচ্ছা দাও। নাদিয়া আয়নের শেরাওনি খুলতে সাহায্য করলো। খোলা হয়ে গেলে আয়ন টি শার্ট বের করে পরতে গেল। নাদিয়া টি শার্ট হাত দিয়ে ধরে থাকলো। আয়ন পরে নাদিয়াকে বলল, ধন্যবাদ বউ, আমাকে সাহায্য করার জন্য। আয়নের কথা শুনে নাদিয়া অনেক খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরে গালে কিস করে পড়ল। বর, তুমিও অনেক ভালো, আম্মুর মতন। আমার উপর একটুও রাগ করো নাই। নাদিয়ার স্পর্শ কিস পেয়ে আয়নের শরীরে কারেন্টের মতো ঝটকা খেল। নাদিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, যাও ঘুমাও। আদর করবে না? আদর করো। এই বর, করো না। আয়ন নাদিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে চলে যেতে নিবে। সাথে সাথে নাদিয়া টি শার্ট ধরে বলল, কোথায় যাও?
দরজা লাগিয়ে দিয়ে আসি। আয়নের কথা শুনে ছেড়ে দিল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে নাদিয়ার পাশে শুয়ে লাইট অফ করে দিল। নাদিয়া ভয়ে ঢোক গিলতে লাগলো। নাদিয়াকে অবাক করে দিয়ে আয়ন নাদিয়াকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদর করছি, তুমি ঘুমিয়ে যাও। আয়নের আদর করা দেখে নাদিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়ন নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। নাদিয়ার ঘুম ভাঙলে ডিম লাইটের আলোতে আয়নের চেহারাটা দেখতে লাগলো। আয়নের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে ফোনে লাইট জ্বালিয়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ করে সূরা পড়ে আয়নের বুকে 3 বার ফু দিল। জায়নামাজ তুলে রেখে ফোনের লাইটটা অফ করে দিয়ে আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নাদিয়া ওর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ন নাদিয়াকে ডাক দিতে লাগলো। নাদিয়া ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কি হয়েছে, ঘুমাতে দাও তো। ঘুমাও, চলো দুইজন নামাজ পড়ে নেই। আমাকে কোলে করে নিয়ে চলো, না হইলে যাব না। আয়ন নাদিয়ার কথা মতো কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নাদিয়াকে ব্রাশ করিয়ে দিতে লাগলো। ফ্রেশ করে নাদিয়াকে বলল, তুমি অজু করে নাও, আমি ফ্রেশ হয়ে অজু করে আসছি। নাদিয়া অজু করে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে দেখে নাদিয়া দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে রেখেছে। আয়ন নাদিয়ার সামনে জায়নামাজে দাঁড়িয়ে গেল। দুজন নামাজ পড়ে শেষ করে উঠে পড়ল। আয়ন নাদিয়ার দিকে তাকিয়ে বলল, যাও এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা বর, তুমিও আসো। না, তুমি ঘুমাও, আমার হোমওয়ার্ক আছে, ওইগুলো করতে হবে। বর, তুমি কোন ক্লাসে পড়ো? আমি অনার্সে প্রথম বর্ষে। ও আচ্ছা, তাহলে কি তুমি ভাবির সাথে পড়ো? হ্যাঁ, আমরা একই ভার্সিটিতে পড়ি। তাহলে তুমি না আমার ছোট? কিভাবে? আমি তো ভাবির বড়। ও আচ্ছা, যাও তুমি ঘুমাও। নাদিয়া খাটের উপর শুয়ে পড়ল। আয়ন ব্যাগ থেকে খাতা বের করে নোট করতে লাগলো। আয়ন লেখা শেষ হলে হাম ছেড়ে নাদিয়ার দিকে তাকিয়ে দেখে ঘুমায় নেই, ওর দিকে তাকিয়ে আছে। আয়ন নাদিয়াকে বলল, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? জড়িয়ে না ধরলে ঘুম আসে না। তো আগে কেন বলো নাই? তুমি তো লেখালেখি করছিলে তাই। ও আচ্ছা, আরো ঘুমাবে কি? না। তাহলে ওঠো। আয়নের কথা শুনে নাদিয়া উঠে পড়ল। আয়ন বসা থেকে উঠে ব্যাগ থেকে শার্ট বের করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ব্যাগ কাঁধে নিয়ে নাদিয়াকে বলল, আমি ভার্সিটিতে যাব, তুমি নিতে যাবে নাকি? আয়নের কথা শুনে নাদিয়া আয়নের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে নিচে যেতে লাগলো। আয়নের অকট ফিল হতে লাগলো, কিন্তু নাদিয়াকে কিছু বলল না। নিজেকে আয়ন নাদিয়াকে বলল, নাদিয়া, হাত ছাড়ো, সবাই দেখছে। দেখুক গা, আমার বরকে আমি ধরেছি। আয়ান, তুমি কি ভার্সিটিতে যাচ্ছ নাকি? জি আন্টি। আসো, দুইজন খাবার খেয়ে নাও। বৌমা, তুমি খেয়ে যাও। আয়ন নাদিয়ার পাশের চেয়ার টেনে বসলো। নাদিয়া আয়নকে বলল, তুমি খাওয়াই দিবা নাকি আম্মু খাওয়াই দিবে? আমি খাইয়ে দিচ্ছি। না থাক আন্টি, আমি খাওয়াই দিচ্ছি। আর নাদিয়াকে খাওয়াই দিতে লাগলো। নাদিয়া মজা করে খেতে লাগলো। আর নিজেও খেতে লাগলো। আয়নের আম্মু পিছন থেকে বলে ওঠে, দেখছেন বেআইন, আমি বলেছিলাম না আমার ছেলে হীরার টুকরো, আপনার মেয়ের সাথে সহজে মানিয়ে নিতে পারবে। ঠিক বলছেন, আপনার ছেলে আসলেই হিটার টুকরা। আন্টি, কখনোই মানুষের বাহির রূপ দেখে মানুষ বিচার করা ভুল। আয়ন কথাটা বলে হাত ধুয়ে উঠে পড়ল। সাথী আয়নকে বলল, আয়ান, আমাকে নিয়ে যাও। আসেন। আয়ন সাথে সাথে যেতে লাগলে। নাদিয়া আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বর, আমার জন্য আসার সময় আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা। আর নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে হেসে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। সাথী আয়নকে বলল, গাড়িতে যাবে নাকি রিকশায়? রিকশায় যাব। আয়ন রিক্সা থামলে দুজন উঠে বসে পড়ল। দুজন ভার্সিটিতে চলে গেল। ক্লাস করা শেষ হলে আয়ন ভার্সিটি থেকে বের হতেই সাথী পিছন থেকে বলে উঠল, আয়ান, দাঁড়াও। আয়ন সাথীর কণ্ঠ শুনে পিছনে তাকালো। সাথী এসে পড়ল, আমাকে রেখে চলে যাচ্ছ? সরি, খেয়াল ছিল না, চলেন। আয়ন সাথী দুজন রিক্সা নিয়ে যেতে লাগলো। আয়ন গাড়ি থামিয়ে আইসক্রিম চকলেট কিনলো। সাথীকে একটা আইসক্রিম 2টা চকলেট দিল। আর নাদিয়ার জন্য কিনে রিক্সায় উঠল। সাথী আয়নকে বলল, আমার জন্য আবার কিনতে গেলে কেন? আরে খান, আপনি আমার বোনের মতো, ভাই হিসেবে খাওয়াচ্ছি, খেয়ে নেন। তাহলে তো খেতেই হয়।
যাই হোক, 5 দিন তো ছুটি পেলে, কি করবে এখন? কি করার ইচ্ছে আছে? কি আর করব, পার্ট টাইম জব খুঁজতে হবে। আরে, জব কেন খুঁজবে? চৌধুরী বাড়ির মেয়ে জামাই পার্ট টাইম জব করবে, এটা মানায় নাকি? নাদিয়াকে নিয়ে বাসায় চলে যাব। কি বলো? ঠিক বলছি। আম্মু কখনোই রাজি হবে না। তোমাকে তো ঘর জামাই রাখার জন্যই রেখেছে। সম্ভব না ঘর জামাই থাকা। আম্মুর সাথে তাহলে কথা বলে দেখো। দুজন টুকটাক কথা বলে বাসায় চলে আসলো। আয়নকে গাড়ি ভাড়া দিতে না দিয়ে সাথে নিজেই দিয়ে চলে গেল। আয়ন আর কিছু বলতে পারল না। আয়ন ভিতরে গেলে নাদিয়া দৌড়ে এসে আয়নের হাত থেকে চকলেট আইসক্রিম নিয়ে পড়ল। থ্যাংক ইউ বর। নাদিয়ার কথা শুনে আয়ন মুচকি হাসি দিল। আয়নের আম্মু বলল, আয়ান, আমরা আজ বাসায় চলে যাব। তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। কেন আমাকে নিবে না নাকি? না, নেওয়ার কি আছে? তুই তো এখন থেকে এখানে থাকবি। আমাকে কি বিক্রি করে দিয়েছো নাকি একেবারে? আয়ান, এভাবে কথা বলছো কেন? তুমি তো এখনো আমার সন্তানের মতো এখানে থাকবে। আমার মেয়ের অবস্থা তো জানো। আমি তোমায় বাসায় পাঠানোর সাহস পাই না। নাদিয়ার দায়িত্ব যখন নিয়েছি তখন আমার দায়িত্ব আমি সাধ্যমতো পালন করার চেষ্টা করব। আপনি ওকে নিয়ে চিন্তা করেন না। নাদিয়া রুমে গিয়ে রেডি হয়ে নাও। আমি কোথাও যাব না বর, তুমি এখান থেকে যাও না। আমি এখানে থাকতে পারবো না। আমার বাবার ভিটাতে আমি থাকতে চাই। আন্টি যদি আমার উপরে ভরসা না পান তাহলে আপনার মেয়েকে এখানে রেখে দেন। আমি ওকে মাঝে মাঝে রেখে যাব। কেন, তোর এখানে থাকলে কি সমস্যা রে? ওইখানে গিয়ে কি করবি? হ্যাঁ, জমিদার মতো এখানে থাকতে পারবি? নিজের ভালো নিজে বুঝে। নিজের বাড়িতে থাকার মতো শান্তির জায়গা আর কোথাও হতে পারে না। আমি আমার বাড়িতে থাকবো। আন্টি আমাকে ক্ষমা করবেন। আয়ন কথাগুলো বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নাদিয়ার রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলো। নাদিয়ার আম্মু বলল, তুমি কি এখানে আর কিছুদিন থাকতে পারতো না? আন্টি, আমি আপনার মেয়ের সাথে সব সময় যোগাযোগ রাখবো, আর সময় পেলে ওর সাথে দেখা করে যাব। বর, তুমি চলে যেও না। তুমি না আমাকে কত ভালোবাসো। বর, যেও না। তুমিও ফুপির মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি ছেড়ে যাচ্ছি না পাগলি। আমি তোমার সাথে সময় পাইলে দেখা করতে আসব। না, আমি তোমাকে যেতে দিব না। আচ্ছা, যেতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। প্রমিস। এখন যেতে দাও। সত্যি আসবে তো? হ্যাঁ, সত্যি আসব। আয়ান নাদিয়ার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে গেল। নাদিয়া আয়নের দিকে তাকিয়ে থেকে চলে যাওয়া দেখতে লাগলো। আয়ন চোখের আড়াল হইলে আয়নের আম্মু বলে, বেআইন কিছু মনে করেন না। ওর আব্বু মারা যাওয়ার পর থেকে ওই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে শান্তি পায় না। ওর আব্বুকে অনেক ভালোবাসে তো। এখনো ও ওর আব্বুর মৃত্যুটা মেনে নিতে পারে নাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি এখান থেকে যান। অন্য একদিন এসে থেকে যাব, বাড়িতে অনেক কাজ আছে। আয়নের আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ন বাসায় গিয়ে পাশের বাসার আন্টি থেকে চাবি নিয়ে বাসার ভিতরে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। ঘুমিয়ে গেলে সন্ধ্যার দিকে ঘুম ভেঙে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। আয়ন উঠে লাইট জ্বালিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে দেখে ওর আম্মু রান্না করছে। আয়নকে দেখে বলল, বৌমা, তোর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার ফোন থেকে নাম্বার নিয়ে কল দে যা। তোমার ফোন কোথায় আম্মু? আমার রুমে দেখ, টেবিলের উপরে। আয়ন রুমে গিয়ে টেবিলের উপর থেকে ফোন ভিতর থেকে নাম্বার বের করে নিজের ফোনে তুলে নিল। কল দিলে সাথে সাথে নাদিয়া ধরে বলে, আসসালামু আলাইকুম, তুমি কি আমার বর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি করো পাগলি? তোমার ফোনের অপেক্ষায় বসে আছি। অনেকক্ষণ ধরে ফোন নিয়ে বসে আছি, তুমি তো কল দিচ্ছ না, তাই বসে কান্না করছি। সাথে সাথেই তুমি কল দিলে। দুঃখিত, আসলে আমি ঘুমিয়েছিলাম তো। আয়ন নাদিয়ার সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে গেল। নাদিয়া আয়নকে বলে, বর, তোমাকে দেখবো। আমার ফোনে তো এমবি নাই। এমবি তুলে তোমাকে ভিডিও কল দিব। এমবি তাড়াতাড়ি কিনো, আমি তোমাকে দেখবো। নাদিয়া, আমি তো বাহিরে আর টাকাও নিয়ে আসি নাই। পরে তুলে তোমাকে কল দিব। আমি আম্মুকে বলি টাকা পাঠিয়ে দিতে। এই না, একদম না। ওয়েট, দেখি পকেটে টাকা আছে নাকি।
অ্যান্ড পকেট চেক করলে দেখে 50 টাকা আছে। দোকানে গিয়ে এমবি তুলে নিল। ল্যাপটপ সামনে বসে নাদিয়াকে ভিডিও কল দিল। নাদিয়া খুশি হয়ে বলল, বর তুমি অনেক ভালো। আই লাভ ইউ বর। আই লাভ ইউ টু পাগলি বউ আমার। বর তুমি কোথায়? বললাম না আমি বাহিরে। বর তুমি আমার কাছে আসো না। আগামীকাল যাব। আজ ভিডিও কলে কথা বলি। আচ্ছা। আচ্ছা, অডিও কলে আসো। না, আমি ভিডিও কলে কথা বলবো। আমি তো হাঁটাহাঁটি করব, অন্ধকারে দেখতে পাবে না ভালো করে। না, সমস্যা নাই। আয়নার কথা না বাড়িয়ে ভিডিও কলে থাকলো। আইন পরিচিত রেস্তোরাঁর ভিতরে চলে গেল। রেস্তোরাঁ মালিকের সাথে কথা বলতে লাগলো। চাচা, কি কাজ করব বলেন? আইনকে রেস্তোরাঁর মালিক বলে, তোর ভার্সিটি অফ হয়েছে নাকি? আচ্ছা, তুই এখানে বসে থাক, 12টার দিকে অফ করে দিস। আমি বাসায় যাচ্ছি। আইনের কাছে দায়িত্ব দিয়ে চলে গেল। আইন চেয়ারে বসে সামনে ক্যাশিয়ারের সাথে ফোন রেখে হাসি মুখে বলল, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা বর, তুমি এখানে বসলে কেন? তুমি এখানে কি করবে? এই তো সবকিছু হিসাব নিকাশ করব আর তোমার সাথে কথা বলবো। হিসাব কেন করবে? এটাই তো দোকানদার বসে থাকে। ওইসব রাখো, আগে বলো খাবার খাইছো? না, চা খাইছি। ও আচ্ছা। আচ্ছা বর, তুমি তো আমাকে চুমু দাও না কেন? এইসব কি বলছো নাদিয়া? এইসব কথা বলতে হয় না। কেন? আইন কিছু বলতে যাবে সাথে সাথে একটা মেয়ে এসে আইনের দিকে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বলল, কি রে, অনেকদিন পর এখানে আসলি? হ্যাঁ, কেমন আছোস? ভালো। কার সাথে কথা বলিস? তুলি উকি দিতে নাদিয়া রেগে গেল। নাদিয়া রেগে আয়নকে বলল, বর, এই মেয়েটা কে? তোমাকে কোল্ড ড্রিঙ্কস কেন দিল? ওই আমার ফ্রেন্ড, আমরা একসাথে কাজ করি। কি কাজ করো? কিছু না, ওর সাথে পরিচিত হও। এই আমার ফ্রেন্ড তুলি, আর তুলি এই নাদিয়া আমার স্ত্রী। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আপনি আমার বরের আশেপাশে থাকবেন না। আপনার চোখ বলছে আপনি আমার বরকে পছন্দ করেন। আর তুলি ওই নাদিয়া আমার স্ত্রী। এই নাদিয়া, কি বলো? তুলি কিছু মনে করিস না। আচ্ছা তুই যা, কাজ কর। তুলি আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। আয়ন নাদিয়ার সাথে কথা বলতে লাগলো। 10টা বাজলে নাদিয়াকে খাবার খেতে জোর করে পাঠিয়ে দিল। নাদিয়ার খাওয়া শেষ হলে আবার ভিডিও কল দিল। আয়ন নাদিয়ার কাজকর্ম দেখে বেশ অবাক হয়ে যায়। আয়ন নাদিয়াকে বলল, আচ্ছা, তুমি অন্য মেয়েদের থেকে অনেক আলাদা কেন? তুমি অনেক বুদ্ধিমান, সব কাজ ঝটপট শিখে নিতে পারো। তোমাকে দেখে মনে হয় না তুমি যে একটা বাচ্চা মেয়ে। আমি তো বড় হয়ে গেছি। আমি তো তোমার থেকেও বড়। তাই? হুম। আচ্ছা, তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। বর, তুমি খাবে কখন? দেরি আছে, তুমি ঘুমিয়ে যাও। আম্মু আসলে ঘুমাবো। ও আচ্ছা, আম্মু কি করে? সবার সাথে আড্ডা দিচ্ছে। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, আম্মু এসে তোমার কাছে ঘুমাবে। তুই কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে দাও। তুমি কখন ঘুমাবে? বর, তুমি আসো না আমার কাছে। যাবো তো আগামীকাল, এখন ঘুমাও তো। আমি না ঘুমানোর আগ পর্যন্ত যেন তুমি কল কেটে দিও না। আচ্ছা ঠিক আছে। বর, কপালে কিস দাও না। আয়ন চারিদিকে তাকিয়ে সুযোগ বুঝে কিস করে দিল। নাদিয়া ফোনের উপরে একের পর এক কিস করতে লাগলো। আয়ন নাদিয়ার পাগলামি দেখে হেসে দিল। সবাই আয়নের দিকে তাকাতেই আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন নাদিয়াকে বলল, হয়েছে, এখন ঘুমিয়ে যাও। আয়নের কথা শুনে নাদিয়া চোখ বন্ধ করে বাচ্চাদের মতো শুয়ে পড়ল। আর এদিকে আয়ন নিজের কাজ করতে লাগলো। রাত 1টা পর্যন্ত রেস্তোরাঁ চালু রাখলো। আজকে কাস্টমার অনেক ছিল। আয়ন টাকা হিসাব করে রেখে লাস্টে খাবার বাঁচলে সবাই মিলে খেয়ে রেস্তোরাঁর দরজা বন্ধ করলো। আর এইদিকে নাদিয়ার ঘুম ভাঙলে তাজুদ নামাজের জন্য উঠে দেখে এখনও আয়ন ভিডিও কলে আছে। আয়নকে দেখা যাচ্ছে না। নাদিয়া চোখ বন্ধ করে থাকলো। আয়ন খাবার খেয়ে এসে দেখে নাদিয়া জেগে উঠেছে। আয়ন নাদিয়াকে বলল, কি ব্যাপার, বউটার ঘুম ভেঙে গেছে? আম্মু তো আসলো না তোমার সাথে ঘুমাতে। আয়নের কথা শুনে নাদিয়া চোখ খুলে পড়ে, তুমি কিভাবে জানলে আমার ঘুম ভেঙে গেছে? তোমার চোখের পাতা নড়ছিল। আমি যখন ঘুমানোর ভান করতাম তখন এমন হইতো। আচ্ছা বর, তুমি এখনো এখানে কেন? বাসায় যাও নাই? এখন বাসায় যাব। আচ্ছা একটু পর তোমাকে কল দেই। আয়ন কল কেটে দিয়ে রেস্তোরাঁ মালিককে কল দিয়ে রেস্তোরাঁয় আসতে বলল। কল কেটে নাদিয়াকে কল দিল। রেস্তোরাঁর মালিক আসার অপেক্ষা করতে লাগলো।
দোকানদার আসলে আয়ন দরজা খুলে দিয়ে বলল, চাচা সব বিক্রি হয়ে গেছে, আপনি সব চেক করে নিয়েন, আমি বাসায় চলে যাচ্ছি। রেস্তোরাঁর মালিক খুশি হয়ে বলে, তোর হাতে কি জাদু আছে রে? তুই যখনই আমার রেস্তোরাঁয় আসোস তখনই ইনকাম বেশি হয়। এই নে 3000। আয়ন বলল, ধন্যবাদ চাচা। আর আমার হাতে জাদু না, সব আল্লাহ ইচ্ছে, উনি চাইছে তাই এত সেল হয়েছে। আচ্ছা, আজ এত টাকা দিলে? 2 দিনের পেমেন্ট দিয়ে দিলাম, যা। রেস্তোরাঁর মালিক বলে। আয়ন খুশি হয়ে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল। নাদিয়া আয়নদের কথা শুনছিল। আয়ন বাইরে এসে নাদিয়াকে বলল, এই কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু আসলো না তাই ভাবছি। আমুর হয়তো মনে নেই, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। আচ্ছা, তোমার জন্য আগামীকাল কি নিয়ে আসবো বলো? একগুচ্ছ গোলাপ ফুল আর চকলেট নিয়ে আসলেই হবে। আর কি বলো? আর কিছু লাগবে না। আচ্ছা, এখন যাও, ঘুমিয়ে যাও। আচ্ছা। আয়ন কল কেটে দিল। হেঁটে বাসার দিকে যেতে লাগলো। আর এইদিকে নাদিয়া খাটের উপরে বসে ভাবতে লাগলো। কি যেন ভেবে পড়ে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ন বাসে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকাল ভোরে ঘুম ভাঙলে নাদিয়াকে কল দিল। কল রিসিভ করতেই নাদিয়া বলল, আসসালামু আলাইকুম বর। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়ছো? হ্যাঁ, অজু করতে যাব। ওকে, অজু করে নামাজ পড়ে নাও। আয়ন কল কেটে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। নামাজ পড়া শেষ হলে আয়ন নাদিয়াকে কল দিয়ে বলল, নাদিয়া, তোমাকে যখন কল দিব তখন তুমি গেটের বাইরে এসে দাঁড়াবে, ওকে? কেন? যখন বলি তখনই দেখো। ওকে। আয়ন কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। কল কেটে দিয়ে রুম থেকে বের হয়ে ওর আম্মুর রুমে গিয়ে বলল, আম্মু আসবো? ভিতরে আয়। আয়ন ভিতরে গিয়ে ওর আম্মুর হাতে 2000 টাকা দিয়ে বলল, আম্মু, আগামীকাল এইটা পেয়েছি, 1000 নিজের কাছে রাখলাম, নাদিয়ার সাথে দেখা করতে যাব। এখন টাকা নেওয়া শুরু হয়ে গেছে? বিয়ে হয়ে পরিবর্তন হওয়া শুরু করছস? কথাটা শুনে আয়নের খারাপ লাগলো। আয়ন কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে সোজা ফুলের বাগানে চলে গেল। কথাটা শুনে আয়নের খারাপ লাগলো। আয়ন কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে সোজা ফুলের বাগানে চলে গেল। বাগানের মালিককে তুলে তাজা গোলাপ ফুল কিনে নিল। ওখান থেকে বের হয়ে সোজা পরিচিত এক দোকানদারের বাড়িতে গিয়ে চকলেট কিনে নিয়ে বের হয়ে আসলো। নাদিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাঝ রাস্তায় একটা রিক্সা পেলে রিক্সায় উঠে নাদিয়াদের বাসার সামনে গিয়ে নেমে ভাড়া দিয়ে নাদিয়াকে কল দিল। নাদিয়া নিচে ছুটে আসলো। নিচে এসে গেট দিয়ে বাহিরে এসে আয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আয়ন নাদিয়ার কপালে চুমু দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এই নাও তোমার চকলেট আর ফুল। নাদিয়া ফুল চকলেট নিয়ে আয়নের গালে কিস করে বলল, থ্যাংক ইউ বর, ভেতরে চলো। ভিতরে যাব না, তুমি ভিতরে গিয়ে আম্মুকে বলো আমার সাথে বের হবে, দুইজন মিলে আজ নদীর পাড়ে ঘুরতে যাবে। আর হ্যাঁ, বোরকা পরে আসবে, ওকে? আচ্ছা। নাদিয়া খুশি হয়ে দৌড়ে ভিতরে গিয়ে ফুল চকলেট রুমে রেখে বোরকা পরে ওর আম্মুর সাথে কথা বলে বাইরে চলে আসলো। আয়ন নাদিয়াকে নিয়ে রিকশায় অপেক্ষা করতে লাগলো। রিকশা আসলে আয়ন থামালো। দুজন রিকশায় উঠলো। নাদিয়া আয়নের হাত জড়িয়ে ধরে যেতে লাগলো। আয়ন নাদিয়াকে বলল, শক্ত করে ধরো, পড়ে যাও না। আচ্ছা। আয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আয়ন নাদিয়াকে নিয়ে নেমে পড়ল। ভাড়া দিয়ে দুজন হেঁটে নদীর পাড়ে যেতে লাগলো। সকালের আবহাওয়া নাদিয়ার অনেক ভালো লাগলো। আয়নের হাত ধরে হাঁটতে অনেক ভালো লাগতে শুরু করলো। আয়ন নদীর পাশে গিয়ে বসলো। দুজন বসলে ঠান্ডা বাতাস শরীরে শিহরণ বয়ে গেল। নাদিয়াকে নিয়ে অনেকক্ষণ থাকার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। আয়ন নাদিয়াকে বলে, চলো নাস্তা করে তোমাকে বাসায় রেখে আসি। আচ্ছা চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। আয়ন নদীর পাড় থেকে উঠে নাদিয়াকে নিয়ে রাস্তায় উঠে পড়ল। সামনে একটা পরোটার দোকান দেখে আয়ন বলল, নাদিয়া, পরোটা খাবে? তুমি খাইলে খাবো। ওকে, চলো। আর নাদিয়াকে নিয়ে ভেতর গিয়ে একটা টেবিলে বসে পরোটা অর্ডার দিল। পরোটা দিয়ে গেলে আয়ন নাদিয়াকে খাওয়াই দিতে লাগলো। নাদিয়া তৃপ্তি করে খাবার খেতে লাগলো আর আয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। আর নাদিয়াকে খাওয়া শেষ করে বিল দিয়ে নাদিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিকশায় উঠে নাদিয়াকে বলল, নাদিয়া, কিছু মনে করো না,
আমি তোমাকে ভালো খাবার হয়তো কিনে দিতে পারবো না, ভালো পোশাক দিতে পারবো না, কিন্তু তোমাকে আমার ভালোবাসাটা সম্পূর্ণ দিয়ে আগলিয়ে রাখতে পারবো। নাদিয়া আয়নের কথাগুলো শুনেও কিছু বলল না। আয়নের মুখ দেখে বুঝতে পারল ওর মন খারাপ হয়ে গেছে। নাদিয়া কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। নাদিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, নাদিয়া, বাসার ভিতরে যাও, আবার আগামীকাল সকালে দেখা হবে। ওকে বর। নাদিয়া কথাটা বলে টাটা দিয়ে ভিতরে চলে গেল। আয়ন সোজা রেস্তোরাঁয় চলে গেল, কাজ শুরু করে দিল। দুপুরে নামাজ পড়ে নাদিয়াকে কল দিয়ে কথা বলতে লাগলো। এভাবে 5 দিন কেটে গেল। আয়ন সকালে নাদিয়ার কলে ঘুম ভেঙে গেল। নাদিয়ার কল রিসিভ করে মিষ্টি করে হেসে বলল, আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম বর। ওঠো, নামাজ পড়ে নাও। তুমি পড়ো, যাও। আয়ান কল কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়ে ভার্সিটির জন্য রেডি হয়ে ওর আম্মুর থেকে বিদায় নিয়ে হেঁটে নাদিয়াদের বাসার দিকে চলে গেল। বাসার সামনে যেতে যেতেই আয়নের 7টা বেজে গেছে। আয়ন নাদিয়াকে কল দিলে নাদিয়া নিচে নেমে আসলো। আয়নকে দেখে বলল, বর, তুমি কি ভার্সিটিতে যাবে? তোমার সাথে 3 ঘন্টা সময় কাটিয়ে ভার্সিটিতে চলে যাব। যাও, রেডি হয়ে আসো। আচ্ছা। নাদিয়া বাসার ভিতর চলে গেল। আয়ন নাদিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নাদিয়া রেডি হয়ে আসলে আয়ন নাদিয়াকে নিয়ে ঘুরতে চলে গেল। দুজন ঘুরে খাবার খেয়ে বাসার সামনে চলে আসলো। আয়ন নাদিয়াকে নামিয়ে দিলে সাথী এসে পড়ল। আয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছ নাকি? জি, আসেন একসাথে যাই। রিক্সায় উঠে পড়ে নাদিয়া বলল, বর, তুমি রাতে কিন্তু বাসায় এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তাই? আচ্ছা, চেষ্টা করব আসার। তুমি ভিতরে যাও। নাদিয়া চলে গেল। আয়ন সাথীকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। গাড়ি ভাড়া দিয়ে আয়ন নিজের ক্লাসে চলে গেল। আয়ন ক্লাস করতে লাগলো। ভার্সিটির ছুটি হলে আয়ন বাসে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে পড়তে বসলো। নাদিয়া কল দিলে কথা বলতে লাগলো আর পড়তে লাগলো। নাদিয়া আয়ানকে বলল, বর, বাসায় আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি বলছো নাকি আমি যাব? হ্যাঁ, আমার ফুপা ফুপি এসেছে, ওনারা তোমাকে দেখবে, তাড়াতাড়ি আসো বর। আচ্ছা, আমি পড়া শেষ করে যাব। আচ্ছা। নাদিয়া কল কেটে দিল। আয়ন পড়া শেষ করতে করতে এশারের আজান দিয়ে দিল। আয়ন ওর আম্মুর থেকে বিদায় নিয়ে মসজিদে নামাজ পড়ে নাদিয়াদের বাসার দিকে গেল। 3 কেজি মিষ্টি নিয়ে গেল। সদর দরজায় কলিং বেল বাজাতে দরজা খুলে দিল নাদিয়া। আয়নকে দেখে নাদিয়া খুশি হয়ে আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আমি নাদিয়াকে দেখে অবাক হয়ে গেলাম। নাদিয়া সুন্দর করে শাড়ি পরছে, অসম্ভব সুন্দর লাগছে। নাদিয়া কাজের মেয়েকে দিয়ে মিষ্টি নিয়ে যেতে বলল। আমার হাত ধরে বসার ঘরে নিয়ে গিয়ে বলল, ফুপা ফুপি, রাফি ভাইয়া, এটা আয়ান। আয়ান, এটা আমার ফুপা ফুপি। আয়ন সামনের দিকে তাকিয়ে সালাম দিতে গিয়ে থমকে গেল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। আয়নকে নাদিয়া ধরে আয়নকে ওর ফুপা ফুপির সামনে বসিয়ে দিল। নাদিয়ার আব্বু আম্মু আসলে আয়ন দাঁড়িয়ে সালাম দিল। নাদিয়ার আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। আয়ান, বসো, দাঁড়াতে হবে না। আয়ান, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আয়ন নাদিয়ার কণ্ঠে নিজের নাম শুনে চমকে গেল। আয়ন নাদিয়ার দিকে তাকিয়ে বলল, নাদিয়া, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, কি অবাক হয়ে যাচ্ছ নাকি? ওয়েট, তোমাকে কি বলেছিলাম, সারপ্রাইজ দিব। অপেক্ষা করো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। আয়ন সবার থেকে অনুমতি নিয়ে নাদিয়ার রুমে চলে গেল। নাদিয়া রাফির দিকে তাকিয়ে বলল, কি তোমায় বলেছিলাম না আমি তোমার থেকে বেস্ট একটা ছেলেকে বিয়ে করব? দেখেছো আমার হাজবেন্ডের ব্যবহার। আমার হাজবেন্ড গরিব হতে পারে, কিন্তু ওই মনের দিক দিয়ে আমাদের থেকে অনেক বড় লোক। নাদিয়ার কথা শুনে রাফি হেসে বলে, তাই নাকি? টাকা না থাকলে ওইসব মনের বড় লোক হয়ে লাভ নাই। নাদিয়া হেসে বলে, টাকা দিয়ে মানুষ হওয়া যায় না। নাদিয়ার কথা শুনে রাফি রেগে কিছু বলবে, নাদিয়ার ফুপি থামিয়ে দিয়ে বলল, রাফি, এখন দুজন মিলে ঝগড়া লাগিয়ে দিস না। দুজন দুজনের লাইফ পার্টনার নিয়ে খুশি হয়েছো, খুশি থাক, একে উপরের টক্কর দেওয়ার দরকার নাই। রাফি হেসে বলে, আমার বউয়ের সাথে ওর জামের তুলনা? তোর জামাই তো টাকার লোভে তোকে বিয়ে করেছে। এমন বড় লোকের বাড়িতে বিয়ে করতে কে চাইবে না? নাদিয়া রেগে বলল,
আমার জামাইকে নিজের মতো ভাবিস না, তোর মতো লোভী ওই না। আমাকে প্রতিবন্ধী জেনেও আমাকে মন থেকে ভালোবেসে গেছে। আমার বাপের এত টাকা দিয়েও নিজে চলে না। 5 দিন ভার্সিটিতে ছুটি পেয়েছিল, এই 5 দিনে ও চাইলে এখানে আরাম আয়েসে জীবন কাটাতে পারতো, কিন্তু ওই সারা দিন সারা রাত জেগে কাজ করে। যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করছে। হয়তো আমাকে দামি কিছু দিতে পারে নাই, কিন্তু আমার স্বামী সারা রাত জেগেও সকাল হইলে আমাকে নিয়ে ঘুরতে যায়, যেখানে অন্য কেউ হইলে ঘুমাতো। প্রতিটা স্ত্রী চায় তার স্বামী তাকে সময় দিবে, ভালোবাসবে। ওই একদম একজন নারীর মনের মতো স্বামী। আর তুই তোর বউকে কয় মিনিট সময় দেস? যখন কল দেয় তখন শুনি তুই অফিসে। ভাগ্যিস তুই আমাকে রিজেক্ট করে দিয়েছিলি, না হইলে আজ আমার মনের মতন স্বামী কখনোই পেতাম না। নাদিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি রেগে গেল, এখন শান্ত হয়ে থাকলো, কিছু বলল না। নাদিয়ার আম্মু বলল, কি আয়ান সারা দিন রাত কাজ করতো? হ্যাঁ আম্মু, ওই আমার সাথে কাজের মাঝে আমাকে সময় দিত, নিজের কাজও করতো, আবার আমার সাথে কথাও বলতো। আমি রাগ করব জন্য কখনোই বিরক্ত করে কল কাটে নাই। আমি সত্যি ভাগ্যবতী আম্মু। আয়ন ফ্রেশ হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলে। আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আয়ন চুপচাপ নিচে নেমে আসলো। নাদিয়া আয়নকে দেখে কিছু বলবে, আয়ন বলে উঠল, প্লিজ ম্যাম, আর কোনো অভিনয় করেন না। আপনাদের রক্তে শুধু অভিনয় আছে, এছাড়া আর কিছুই নাই। আগে যদি জানতাম মরে গেলেও এখানে বিয়ে করতাম না। আমাকে এত দিন ধরে এভাবে ঠকালেন। আমার কপালে কি আবার লেখা আছে নাকি যার যেমন ইচ্ছে হবে আমাকে বোকা বানিয়ে চলে যাবে? আয়ান, আই এম সরি। আমার পুরো কথা শোনো, তাহলেই বুঝতে পারবে। আমার কিছু শোনার নাই, যা শোনার শুনে ফেলছি। আপনি আসলে ভালো অভিনয় করতে পারেন, প্লিজ আর কোনো অভিনয় করেন না। আপনাদের এই অভিনয় আর সহ্য করতে পারবো না। আয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে নাদিয়া আব্বু নাদিয়া ফুপা ফুপি বোঝাতে গেলে আয়ন রেগে নাদিয়ার ফুপিকে বলল, এই আপনি আমাকে কি বোঝাতে আসেন? আপনি নিজেই তো পাক্কা অভিনেত্রী, আপনি আবার এসেছেন আমাকে বোঝাতে? আয়নের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। রাফি নিজের মাকে অপমানিত হতে দেখে রেগে আয়নের গলা চেপে ধরে বলে, নিজের বউকে যা ইচ্ছা বল, আমার মাকে নিয়ে একটাও পাশে কথা বলবে না, মুখ ভেঙে ফেলবো। আয়ন রাফির দিকে হাসি দিয়ে বলল, আয়ন, উনি আপনার মা? কিভাবে আপনার মা হয়? আমার তো হিসাব মিলছে না। যতটুকু বুঝলাম আপনি আমার বড়, তাহলে সেখানে উনি আপনার মা কিভাবে হয়? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাদিয়ার ফুপি বলে উঠল, কে তুমি? কি বলছো এসব? রাফি তোমার সন্তান? কিভাবে হয়? আমার তো মাথায় কাজ করছে না। আয়ান, পাগল হয়ে গেলে নাকি? আরে পাগল ছিলাম, এখন না, এখন মাথা ঠিক আছে। এই ছেলে, সত্যি করে বলো, কে তুমি? আমি আবার কে? আমি আপনার ভাতিজির জামাই। তুমি কি আমাকে আগে থেকে চেনো? আগে হয়তো চিনতাম, এখন চিনি না। মানে? কিছু না। আয়ন বাসা থেকে বের হয়ে গেল। আয়ন সোজা বাড়িতে চলে গেল। বাসিকে রুমে ঢুকতে যাবে, সাথে সাথে আয়নের আম্মু বলল, কি রে, এখানে কি করস? তুই না তোর শ্বশুর বাড়িতে গেলি? আয়নর আম্মুর দিকে ঘুরে জড়িয়ে ধরল। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরতে আয়নের আম্মু চমকে উঠল। আয়নকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দেখে আয়নের চোখে পানি। আয়নের আম্মু বলে উঠল, আয়ান, কি হয়েছে? কান্না কেন করছিস? কিছু না, আমার মাথাটা ব্যথা করছে, আমি ঘুমাবো, আমাকে ডাক দিও না। আয়ন কথাগুলো বলে রুমের ভিতর গিয়ে দরজা চাপা দিয়ে খাটের উপর হয়ে শুয়ে পড়ল। ভিতর ঢুকতে চাইলে ঢুকলো না। আয়ন উপর হয়ে শুয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। ফোনে ওর আব্বুর ছবি বের করে কান্না করতে করতে বলল, আব্বু ওরা সব অভিনেত্রী, ওর ফুপি তোমার সাথে পালিয়ে গেল, আবার সুযোগ বুঝে বাপ মায়ের সাথে আমাদের ছেড়ে চলে গিয়ে আজ ভালোই আছে, বড়লোক স্বামী পেয়েছে, সন্তান নিয়ে অনেক ভালো আছে। জানো আব্বু, ওনার ভাস্তিও আমার সাথে নাটক করছে, আমার সরলতার সুযোগ নিয়ে এতদিন আমার সাথে নাটক করে গেছে। উনি প্রতিবন্ধী না হয়েও অভিনয় করে গেছে আমার সাথে। কেন এমন হয়? সবাই কেন আমার সাথে অভিনয় করে? আমি কি সবার অভিনয় দেখার জন্য এই দুনিয়াতে এসেছিলাম নাকি? কথাগুলো বিড় করে কান্না করতে লাগলো। আয়ন কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। মধ্যরাতে ঘুম ভাঙলে বুকের উপর ভারী কিছু অনুভব করলো। ভাইয়ে লাফ দিয়ে উঠে পড়ল। ফোনের লাইট জ্বালিয়ে দেখে নাদিয়া। আয়ন নাদিয়াকে বলল, আপনি এখানে কেন?
জামাই বাড়ি আসবে না নাকি? কিসের জামাই বাড়ি? প্লিজ আর নাটক করেন না তো। আয়ন আর কিছু বলতে যাবে তার আগেই আয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়নের চোখ বড় বড় হয়ে গেল। আয়ন নাদিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নাদিয়া জোর করে কিস করতে থাকলো। 2 মিনিট পর ছেড়ে দিলে আয়ন বলে উঠল। এইটা কি ধরনের ব্যবহার? আয়নের প্রশ্নের উত্তর না দিয়ে আবারও মাথার পিছনে ধরে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। উফ, কি শুরু করলেন? জানতো যাব না, এটা আমার রুম। আমি কেন যাব? আপনি থাকেন, আমি যাচ্ছি। কোথায় যাও? পাশের রুমে যাব। আয়ন উঠে যেতে যাবে, সাথে সাথেই আয়নের কলার ধরে নাদিয়া খাটের উপর ফেলে দিয়ে আয়নের উপর উঠে 2 হাত চেপে ধরে আয়নকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ন নাদিয়া থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আস্তে আস্তে আয়নার নিজেকে কন্ট্রোল করতে পারল না। নাদিয়ার সাথে তাল মিলিয়ে আদর করতে ব্যস্ত হয়ে গেল। একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নাদিয়া আয়নকে নিচে শুয়ে দিয়ে বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ন ফোনের লাইট অফ করলো। আয়নের অনেক ঘুম পেলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। আয়নের রাতের কথা মনে পড়তে লজ্জা লাগতে লাগলো। আয়ন তাড়াতাড়ি করে নিচ থেকে শার্ট প্যান্ট নিয়ে ঢেকে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়নের কাণ্ড দেখে নাদিয়া খিলখিল করে হেসে দিল। আয়ন গোসল করে ওয়াশরুমের দরজা হালকা খুলে হাত মুখ বের করে বলল। আলমারি থেকে শার্ট প্যান্ট দিবেন। ওয়েট দিচ্ছি। নাদিয়া আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে আয়নের হাতে দিয়ে দিল। আয়ন শার্ট প্যান্ট নিয়ে দরজা লাগিয়ে দিয়ে শার্ট প্যান্ট পরে নিল। তোয়ালে দিয়ে মাথা মুছে নাদিয়া 3 পিস ওর শার্ট প্যান্ট ধুয়ে বের হলে নাদিয়া বলল। তুমি এসব ধুতে গেলে কেন? আমি তো ধুয়ে দিতাম। নিজের কাজ নিজে করতে পছন্দ করি, অন্যের কাজ আমার ভালো লাগে না। বউ থাকতে কে নিজের কাজ করে? এসব তো বউয়ের কাজ। আপনার সাথে কথা বাড়াতে চাই না। আয়ন কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। নাদিয়া রান্নাঘরে চলে গেল। আয়নের আম্মুকে বলল। আম্মু, আপনি বসেন, আমি রান্না করি। না মা, তুমি যাও বসো, আমি রান্না করে নিয়ে আসছি। বৌমা থাকলে কে রান্না করে? হ্যাঁ, আরে বাবা, আমি তো এখনো জোয়ান আছি। যখন দেখব আমার নাতি নাতনি হয়েছে তখন আমি কোনো রান্না করতে পারবো না। নাতি নাতনি নিয়েই থাকবো, তুমি তখন রান্না করবে, আমি বসে দেখব। আয়নের আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে গেল নাদিয়া। আয়ন রান্নাঘরের সামনে এসে বলল। আম্মু, বাজার করতে হবে নাকি? হ্যাঁ বৌমা, কি কি খেতে পছন্দ করে শুনে বাজার করে নিয়ে আয়। আম্মু, আপনারা যা খাবেন আমিও তাই খাবো, এক্সট্রা করে বাজার করতে হবে না। দেখ, তাই কখনো হয় নাকি? বলো কি খাবে। বলেন। আরে কিছু কেনা লাগবে না। ড্যাড, এত বারবার জিজ্ঞেস করতে ভালো লাগে নাকি? আম্মু তাড়াতাড়ি করো, আমি ভার্সিটিতে যাব নাকি? এই, তোমাকে এত চিন্তা করা লাগবে না, আমি অফিস থেকে সব বাজার পাঠিয়ে দেব, তোমাকে কোনো কিছু কেনা লাগবে না। আপনি বাজার করে আনবেন আর সেইটা আমরা খাবো। সো ফানি। আম্মু, বাজারের ব্যাগ দাও আর টাকা দাও, আমি যা পারি নিয়ে আসবো। খাইলে খাবে, না খাইলে চলে যাক গা। আয়ান, এইটা কি ধরনের কথা? এভাবে কথা বলা শিখলি কবে থেকে? আয়নর আম্মুর কথা শুনে মাথা নিচু করে নাদিয়াকে বলল। সরি, বলেন কি খাবেন? তোমার পছন্দ মতো নিয়ে আসো। আয়নের আম্মু বাজারের ব্যাগে টাকা দিলে আয়ন বাজারে চলে গেল। বাজারে গিয়ে মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ আর ছোট মাছ আর সবজি কিনে নিল। আসার সময় ফুল দেখলে আয়ন ফুল কিনে নিল আর দোকান থেকে চকলেট কিনে বাসার দিকে হাঁটা দিল। বাসায় পৌঁছে দেখে নাদিয়া ওর আম্মু বসে গল্প করছে। আয়ন গিয়ে ব্যাগ রেখে ফুল আর চকলেট নাদিয়ার হাতে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল আর বাকি টাকা ওর আম্মুর হাতে দিয়ে বলল। আয়ন, গরুর মাংস, মুরগি, চিংড়ি মাছ আর নদীর ছোট মাছ নিয়ে এসেছি। বড় মাছ পাই নাই, আগামীকাল নিয়ে আসবো। সব বুঝলাম। তা বাবাজি, আপনি কি জানেন আপনার ডিম শূন্য হয়ে গেছে? কি? আমাকে তো বললে না। এখন ডিম ভাজি করো নাই? করছি, একটাই ছিল, যা ফ্রেশ হয়ে খেতে আয়, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, যাচ্ছি। উঠে রুমে গেল। নাদিয়া বলল। আয়ান ডিম ছাড়া খায় না নাকি? আর বলো না, এই ছেলেকে নিয়ে পারি না। মাছ মাংস সব বাদ দিয়ে ওনার ডিম ভাজি না হয় বোনা
সাথে আলু ভাজি থাকলে খেয়ে মজা পায়, মাছ মাংস যা দেয় অল্প খেয়ে উঠে যায়। তাহলে তো ওর পেছনে খরচ নাই তেমন একটা। তা ঠিক বলছো, ওই ওই পড়াশোনায় যে খরচ হয় ওইটাই। আর পোশাক খুব কম নেয়, সব দিকে ঠিক আছে, বাট একটু বেশি জিদ আছে। রাগ উঠে গেলে মাথা ঠান্ডা করা অনেক কঠিন হয়ে যায়। ও নাদিয়া রুমে গিয়ে ফুল চকলেট রেখে খাবারের টেবিলের সামনে চলে গেল। অ্যান্ড রেডি হয়ে ব্যাগ নিয়ে খাবার খেতে চলে গেল। অ্যান্ড তাড়াতাড়ি করে খেয়ে নিল। নাদিয়া আয়ানকে বলল, আস্তে খাও, এত জোরে কেউ খায়? সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে। অ্যান্ড খাবার খেয়ে হাত ধুয়ে ওর আম্মু নাদিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। অ্যান্ড ভার্সিটিতে গিয়ে সোজা ক্লাসে চলে যাবে। গেল। ক্লাস করা শেষ করে বের হতে যাবে, পিছন থেকে সাথী বলে উঠল, আয়ান, তোমার বাসায় যাব। জি চলেন, ভাইয়াকে কল দিয়ে বলেন, পরে আবার ভাইয়া চিন্তা করতে পারে। সমস্যা নেই, সবাই অলরেডি চলে গেছে। কোথায়? তোমাদের বাসায়। ও, আমাকে তো কেউ কিছু বললো না। হুট করে গেছে, নাদিয়াও তোমার আম্মু কেউ জানে না। ও আচ্ছা, চলেন। আইন রিক্সা না পেয়ে সিএনজিতে উঠে পড়ল দুজন। বেশ কিছু দূর যেতেই হঠাৎ করে চোখ গেল রাস্তার বাম পাশে। আয়ান সিএনজি থামিয়ে পড়ল, এই তুলি, কি হয়েছে? তুই এখানে বসে আছোস কেন? আর বলিস না, পড়ে গেছিলাম, পায়ে ব্যথায় হাঁটতে পারছি না। বলিস কি? ওয়েট, আমি ধরি। আইন নেমে তুলিকে ধরে সাথে সাথে বসিয়ে দিল। নিজে সামনে বসলো। গাড়ি চালাতে বলে ড্রাইভার চালাতে লাগলো। আয়ান তুলিকে বলল, তা কানা চশমা কিনোস না কেন? কানার মতো খালি ব্যথা পাস। আরে ভাই, চোখে দেখে তো যাচ্ছিলাম, ফোন রিসিভ করতে গিয়ে উষ্টা খাইছি। ভালোই করছো, চলো আমাদের বাসায় যাই। না, রেস্তোরাঁ যেতে হবে। এই অবস্থায়? হ্যাঁ। আচ্ছা, নামিয়ে দেই। মামা, সামনে রেস্তোরাঁ, সামনে ওকে নামিয়ে দিয়েন। আমাদের এখানে নামিয়ে দেন। আপু, আপনি নামেন। সাথী নেমে পড়ল। আইন তিনজনের ভাড়া দিয়ে হাঁটা দিল। সাথী আইনকে বলল, মেয়েটা কে ছিল? ফ্রেন্ড হয়। তোমার বাসা কোনটা? 2 মিনিট হাঁটতে হবে। আইন সাথী দুজনেই হাঁটতে লাগলো। হেঁটে একটাই বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আইন গেট খুলে বলল, ভিতরে চলেন। সাথী ভিতরে গেলে দেখে টিন সেট বিল্ডিং করা বাড়ির সবে বারান্দায় বসে আছে। সাথী আইনকে দেখে বলল, সাথী, এসেছো ভিতরে? আসো মা। সাথী আইনের আম্মুকে সালাম দিল। আইন ভিতরে গিয়ে সবাইকে সালাম দিল। আইন রুম থেকে বের হয়ে দেখে নাদিয়ার ফুপি বসে আছে। আইনকে দেখে উঠে জড়িয়ে ধরল। কান্না কান্না কণ্ঠে বলল, আয়ান, তুই আমাকে দেখে চিনিসিস? কেন বলস নাই তুই আমার সেই ছোট্ট আয়ান? প্লিজ আমাকে ছাড়েন, আর জোরে কথা বলবেন না। বাহিরে আম্মু আছে, শুনতে পারলে রেগে যাবে। আমি তোর আম্মু, ওই মহিলা না। আইন নাদিয়ার ফুপিকে সরিয়ে দিয়ে বলল, চুপ করেন, আপনি আমার আম্মু না। জন্ম দিলে আম্মু হওয়া যায় না, এসব আর মুখেও আনবেন না। আমার শরীরে গরিব মানুষের রক্ত বইছে, আপনার মতো বড়লোকের বাপের রক্ত বইছে না যে আপনার সন্তান হয়ে যাব। আর দেখেন, আমার আম্মু জানে না, আপনাকে চেনেও না। আয়ান, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সব জানি, ভুল বোঝার কিছুই নাই। প্লিজ, হাত জোর করছি, কাউকে বলেন না আপনার সাথে আমার সম্পর্ক আছে। আম্মু জানলে অনেক কষ্ট পাবে। এখানে নাদিয়ার ফুপি হয়ে এসেছেন, সেটাই থাকেন। আইন নাদিয়ার ফুপিকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। নাদিয়ার ফুপি খাটের উপরে বসে থেকে কান্না করতে লাগলো। নাদিয়ার রুমে ঢুকতেই সাথে সাথে নাদিয়ার ফুপি চোখ মুছে ফেল। আইন ওয়াশরুম থেকে বের হয়ে নাদিয়াকে বলল, আপনি কোথায় গেছিলেন? অফিসে গেছিলাম। কোন অফিসে? আমার নিজস্ব কোম্পানি আছে। বাহ, আচ্ছা, ফ্রেশ হয়ে নেন। ফুপি, তোমার কিছু হয়েছে? কই না তো। ও আচ্ছা, মনে হলো তুমি চিন্তিত। আচ্ছা থাকো, ফ্রেশ হয়ে নেই। নাদিয়া ব্যাগ থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আইনকে নাদিয়ার ফুপি কিছু বলবে তার আগেই আইন রুম থেকে বের হয়ে গেল। নাদিয়ার ফুপি আইনের পিছন পিছন বের হয়ে সবার সাথে বসলো। আইনের আম্মু বলে উঠল, আয়ান, ডিম নিয়ে আসস নাই কেন? উফ, ভুলে গেছি। আচ্ছা, খেয়ে নিয়ে আয়। এখন খেতে বস, সাথী মামুনি আর বৌমাকে নিয়ে। ওনারা সবাই খাইছে? হ্যাঁ, তোকে কি আলু ভাজি করে দেব? হ্যাঁ। না, তুমি অনেক কাজ করছো আম্মু।
ডাল তো রান্না করছো। হ্যাঁ চল। নাদিয়া আসলে আয়ন সাথী নাদিয়া চেয়ার টেনে খেতে বসলো। তিনজন খাবার খেতে লাগলো। নাদিয়ার ফুপি আর চোখে আয়নের খাবার খেতে দেখতে লাগলো। আয়ন খাওয়া শেষ হইলে সাথী ভুরু কুচকে বলল, এটা কি খাইলে? কেন, ভাত ডাল। আমি এত কিছু রান্না করেছি, তুমি একটা জিনিস খেয়ে উঠে গেলে। আম্মু কিছু মনে করবে না, আম্মু জানে আপনারা খান, তাহলে আম্মু বেশি খুশি হবে। আয়ন চেয়ার থেকে উঠে ওর আম্মুর কাছে গিয়ে বলল, আব্বু তোমার সাথে কথা ছিল। বল। একটু রুমে আসবে? কি এমন কথা যে রুমে যেতে হবে? আম্মু আমি চাচার সাথে ঢাকার বাইরে যাব। কেন? রুমে চলো না, এখানে বলতে পারবো না। আচ্ছা যান, ভিতরে দেখেন কি বলে। আয়নের আম্মু আয়নের সাথে রুমে চলে গেল। রুমে গেলে আয়ন দরজা লাগিয়ে দিয়ে বলল, আম্মু চাচা আর একটা রেস্তোরাঁ দিবে, আমি তার পার্টনার হতে চাই। আমার 10 লাখের মতো টাকা লাগবে। আমার নামে যে জমিটা আব্বু দিয়েছে আমি ওইটা বিক্রি করে দিতে চাই। কি শোন, এই সব কিছু করা লাগবে না। তোর শ্বশুর 20 লাখ টাকা দিয়েছে, সেখান থেকে টাকা নিয়ে যা। কি আম্মু, তুমি ওনাদের থেকে টাকা নিয়েছো, তাও 20 লাখ? আম্মু তোমার মাথা কি ঠিক আছে? আম্মু আব্বু সব সময় আমাদের কি বলতো ভুলে গেছো? এই শোন, এই যুগে টাকা ছাড়া কিছু হয় না। তোর বাপ সৎ থেকে জীবনে কি করছে? আমাদের পথের ভিখারি করে তো নিজে কবরে শান্তিতে ঘুমাচ্ছে। আম্মু সাবধানে কথা বলবে, এত লোভ ভালো না। আম্মু এখনো সময় আছে, ওনার টাকা ফিরিয়ে দাও আম্মু প্লিজ, আর নিচে নেমো না। চুপ কর, তুই আমার থেকে বেশি বুঝোস। শোন, কোনটাতে ভালো হবে ওইটা আমি ভালো করে জানি। কিছুদিন আগে তো না খেয়ে থাকছো, এখন যখন টাকা হয়েছে সেই টাকা কেন ফিরিয়ে দেব? আর তাদের অভাব নাকি যে 20 লাখ দিয়ে তাদের টাকা কমে গেছে? আয়নের রাগ উঠে যেতে লাগলো। ওর আম্মু সাথে এক পর্যায়ে তর্ক শুরু হয়ে গেল। আয়ন রেগে বলল, বেশ, অনেক হয়েছে, আর একটা কথা শুনতে চাই না। তুমি থাকো তোমার টাকা নিয়ে, আমি এখন তোমার বাসা থেকে চলে যাচ্ছি। এইটা তো আমার বাপের না, তোমার নামে বাড়ি, তুমি থাকো তোমার বাড়িতে। হ্যাঁ চলে যা, তোকে থাকতে কে বলেছে? আয়ন রেগে সামনে থাকা চেয়ার ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সবাই অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে থাকলো। আয়ন কারোর দিকে না তাকিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আয়নের আম্মু খাটের উপরে বসে কান্না করতে লাগলো। নাদিয়া সাথী রুমের ভিতরে ঢুকে দেখে চেয়ার পড়ে আছে। সাথী চেয়ার তুলল। নাদিয়া আয়নের আম্মুকে ধরে বলল, কি হয়েছে আম্মু, কান্না করছেন কেন? নাদিয়ার আব্বু আম্মু ফুপু ফুপা ভেতরে এসে জিজ্ঞেস করতে লাগলো, বিয়ের কি হয়েছে? আয়ান এভাবে রেগে চলে গেল কেন? আয়নের আম্মু আলমারি খুলে লকার থেকে টাকা বের করে নাদিয়ার আব্বুর হাতে দিয়ে বলল, বেয়াই আমাকে ক্ষমা করে দিবেন, এই টাকা আমি রাখতে পারবো না। আয়নের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাদিয়ার আব্বু বলে, কেন? এই টাকা তো আমি আমার মেয়ের সংসারের জন্য দিয়েছি। আয়নের আম্মু বলল, আয়ান এই টাকা রাখতে অখুশি। ও শ্বশুরবাড়ি থেকে একটা সুতাও নেবে না। ও নিজের ভালো কোনো দিনও বুঝবে না। ওর বাপের মতো শুধু জেদ আর জেদ। আপনি এই টাকা প্লিজ নিজের কাছে রাখেন। নাদিয়ার আব্বু কিছু বলতে যাবে, সাথে সাথে নাদিয়ার ফুপি বলল, বাদ দাও ভাইজান, ও চাচ্ছে না যখন, তাহলে থাক। আয়ান কোথায় গেল? আমি রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি। আমি জানি না ও বাসা থেকে রাগ করে ও একেবারে চলে গেল নাকি। ওয়েট, আমি কল দিয়ে দেখি। নাদিয়া আয়নকে কল দিতে লাগলো। আয়নের ফোন পাশের রুম থেকে বেজে উঠল। নাদিয়ার রাগ উঠে গেল। এই ছেলেটা নিজেকে কিভাবে কে জানে, সব সময় বেশি ইগো দেখায়। নাদিয়ার কথা শুনে মুখ ফসকে পড়ল। যেমন বাপ তেমন হয়েছে ছেলে। ফুপির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালে। কথা ঘুরিয়ে বলে, বেন বলো না, বাপের মতো হয়েছে। আচ্ছা আমি দেখি রেস্তোরাঁ আছে নাকি। নদীর পাড়ে গেছে। না থাক মা, যেতে হবে না। আমি জানি ও বাহিরে থাকতে পারবে না, রাতে চলে আসবে। নাদিয়া আর কিছু না বলে রুমে চলে গেল। সারা রাত আয়নের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত 3টার দিকে আয়ন বাসায় ফিরল। আয়নের আম্মু বারান্দায় বসে থাকতে দেখে আয়ন চুপচাপ আয়নের আম্মুর পায়ের কাছে বসে কোলে মাথা দিয়ে বলল, সরি আম্মু, আজকে বেশি করে ফেলছি।
দোষ আমার। আগামীকাল আমি সব ব্যবস্থা করে দেব, তোকে কারো থেকে কিছু নেওয়া লাগবে না। না, ওইসব করব না, জব নিব। চাচা আজকে পাল্টে গেছে, উনি আমাকে অন্য ধরনের প্রস্তাব দিয়েছে। যেমন? আমি যদি তার মেয়েকে বিয়ে করি তাহলে আমাকে সাহায্য করবে, যত টাকা লাগে সব দিবে। বাট আমি তো বিবাহিত, তাই আমি না করে চলে এসেছি। কি বদমাইশ, মাথায় কি বুদ্ধি চলছে? ফালতু মেয়েকে নাকি আমার ছেলের বিয়ে করা লাগবে? আয়নের আম্মু রেগে গেলে আয়ন বলে ওঠে। আম্মু কুল, এত জোরে কথা বলছো কেন? সবাই জেগে যাবে তো। নাদিয়া দরজার সামনে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে ভিতরে চলে গেল। আয়নোর আম্মুকে সামলিয়ে বলে, আম্মু যাও, ঘুমাতে যাও, আমার অনেক ঘুম পাচ্ছে। ওদের দোকানে আর যাবি না বলে দিলাম। ওকে, যাব না। আয়নোর আম্মুকে রুমে পাঠিয়ে দিল। আয়ন কিছু না বলে ওর রুমে চলে গেল। আয়নের আসার শব্দ শুনে নাদিয়া চোখ বন্ধ করে ফেলল। আয়ন ওইদিকে না তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে লাইট অফ করে খাটে শুয়ে পড়ল। নাদিয়াও কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। আয়ন এই পাশ থেকে ও পাশ ঘুরতে থাকলো। আয়ন বসতে যাবে, নাদিয়া আয়নের শরীরের ওপর হাত পা তুলে দিল। আয়নের বুকে মাথা দিলে আয়নের মুখে হাসি রেখা ফুটে উঠল। আয়ন নাদিয়াকে আলতো করে জড়িয়ে নিলে নাদিয়ার মুখে হাসি ফুটে উঠল। দুজন চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন উঠে নাদিয়াকে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। আয়ন তুলির সাথে দেখা হইলে আয়ান ওর সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। তুই ভালো করছস, আর চাচার পরিকল্পনা আছে ফালতু। কি চালাকি, তোকে ভালো মতো ফাঁসিয়েছিল। লাভ হবে না, আমার স্ত্রী আছে। যাই হোক, তুই কাজ করতে থাক। আন্টির সাথে রাগ করে থাকিস না, পড়াশোনা করছিস, কর। আয়ন তুলির সাথে কিছুক্ষণ কথা বলে আয়ন ডিম কিনে বাসায় চলে গেল। আয়নোর আম্মুর দিকে ডিমগুলো দিয়ে সামনে গেলে নদী ফুপি তাকিয়ে থেকে বলল, বাসায় কখন এসেছো? 3টায় আন্টি। ও আচ্ছা, রাগ কমছে নাকি এখনো আছে? রাগ কমলে কি আর না কমলে কি। ও আম্মু, আমি বের হচ্ছি। কই যাবি? কাজ আছে, আসছি। আয়ন কথাটা বলে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ন বাসে এসে দেখে বাসে কেউ নাই। আয়নোর আম্মুকে কল দিলে আয়নের আম্মু কল রিসিভ করে বলল, আয়ান, আমি বাজারে এসেছি, তুই তোর শ্বশুর বাড়িতে যা। তোর শ্বশুর বাড়িতে মানুষজন এসেছে। রান্নাঘরে কোটার ভিতরে চাবি আছে, রেডি হয়ে আমার রুমে থেকে টাকা নিয়ে যা। আমি গিয়ে কি করব? যেতে বলছে, যা। ওকে, যাচ্ছি। আয়ন কল কেটে দিয়ে রান্নাঘরের কৌটার ভিতর থেকে চাবিটা নিয়ে ঘর খুলে গোসল করে শার্ট প্যান্ট পরে আয়ন ওর রুমে তালা দিয়ে ওর আম্মুর রুমটা খুলে টাকা নিয়ে তালা দিয়ে কৌটার ভিতর চাবি রেখে চলে গেল। বাইরে গিয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেল। 3 কেজি মিষ্টি কিনে চলে গেল। আয়ন নাদিয়াদের বাসার ভিতর গিয়ে কলিং বেল চাপ দিতেই সাথে সাথে চিৎকার করার শব্দ আসলে আয়ান থমকে গেল। আয়ন জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। হঠাৎ দরজা খুলে গেলে আয়ন বলল, কে আপনি? মুখোশ পরে আছেন কেন? আয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুজন মিলে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। আরেকজন দরজা লাগিয়ে দিল। আয়ন বসার ঘরে গিয়ে দেখে সবাইকে বেঁধে রেখেছে। নাদিয়া আর ওর ফুপি বলতে লাগলো, দেখেন, ওকে এখান থেকে যেতে দেন। আয়ন, ছেড়ে দাও প্লিজ, ওই তো আমাদের ফ্যামিলির কেউই না, প্লিজ ওকে যেতে দাও, ওই তো কোনো অন্যায় করে নাই। নাদিয়ার ফুপি আকুতি মিনতি করতে লাগলো। একজন নাদিয়ার ফুপির মুখে লাথি মারতে গেলে আয়ন চিৎকার করে বলে, স্টপ! ওনার গায়ে একটা ফুলের টোকা পড়লে আমি আপনাকে বলে ছাড়বো না, খুন করে ফেলবো। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মেয়েটার পিছনে ঘুরে আয়নকে দেখে চমকে গেল। আয়ন বলে ওঠে, আপনাদের সমস্যা কি? ওনাদের কেন বেঁধে রেখেছেন? মেয়েটা আয়নকে ছেড়ে দেওয়ার ইশারা করলে দুজন আয়নকে ছেড়ে দিল। মেয়েটা আয়নের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? রাইসা, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কেন এখানে? আর এসব কি কিডন্যাপারের মতো সেজে আছো? বাট তুমি এখানে কি করছো? ওদের খুন করে এখান থেকে যাব? কেন? ওরা কি ক্ষতি করছে? এইটা আমার নানা বাড়ি, ওই বুড়ো বুড়ি বেঁচে নেই, কিন্তু ওর ছেলে মেয়ে বেঁচে আছে। মানে কি, খুলে বলো তো। তোমার মনে আছে তোমার কাহিনী আর আমার কাহিনী সেম ছিল? তুমি সব ভুলে গেছো।
আমি তোমাকে তো বলেছিলাম আমার নানা নানি আমার বাবা মাকে মেরে ফেলেছে। তাদের অপরাধ ছিল আমার বাবা একজন কৃষক ছিল, তার সাথে পালিয়ে বিয়ে কেন করলো? আমার বাবা মাকে মেনে নেওয়ার কথা বললে তাদের মেরে ফেলেছে। আর এইটাই হলো সেই মহিলা। উনি ওনার বাবা মায়ের কথা শুনে সন্তান স্বামী রেখে বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আয়ন কথাটা বলে হাসতে লাগলো। আয়নের হাসি দেখে রাইসা বলে, হাসছো কেন? তুমি এত বোকা কেন? তোমার মনে হয় ওরা সুখে আছে, ওরা অভিনয় করে? সব কিছুতে শুনো ওদের মেরে নিজের হাত নষ্ট করার কোনো মানেই হয় না। আর বুড়াবুড়ি তো মারা গেছে, করবে এই শাস্তি ভালো মতো পাচ্ছে। শুনো, এইসব করার দরকার নাই। আমি আর কাউকে মারি বা না মারি, এই মহিলাকে মারবই। ওই মহিলাকে মারতে হবে না, তুমি সরো তো। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে, সেটা নষ্ট করো না। ওদের মেরে নিজের হাত গন্ধ করার কোনো মানে হয় না। শুনো, ওদের পাপের শাস্তি আল্লাহ দিবে। তুমি শাস্তি দিয়ে নিজের পাপ কেন বাড়াবে? আমি জানি তোমার অনেক রাগ ঘৃণা হচ্ছে, আমারও রাগ ঘৃণা হয় ওই মহিলাকে দেখলে। তোমার আবার ওনাকে দেখে কেন ঘৃণ্য হয়? জানি না, বাট শোনো, ওদের ছেড়ে দাও। পারবে না। বেশি বুঝো না, ছেড়ে দাও। তুমি চুপ থাকো। রাইসা শোনো, আমি জানি তুমি ছোট থেকে কারো ভালোবাসা পাও নাই, তাই এমন মন পাষাণ হয়ে গেছে। আর আপনারা কেমন মানুষ, আপনাদের যে একটা ভাগ্নি আছে, কোনোদিন তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন করে নাই, সব কিছুতে তো অভিনয় করে। একটু ওর সাথে না হয় ভালোবাসার অভিনয় করতেন, তাও তো ওই আজ এমন হতো না। আমরা তো রাইসাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। ওর মামা তো খুঁজের ওপরেই রেখেছে। রাইসা, আমি তো পরের ঘরের মেয়ে। আমি জানি তোমার মনে কতটা ঘৃণা রাগ জমে আছে। যারা অন্যায় করেছে তাদের রাগ ওদের উপরে খাটালে কি তোমার মন শান্ত হবে বলো? যদি হয় তাদের সবাইকে মেরে ফেলো। রাইসা, তোমার আব্বু মারা যায় নাই, উনি বেঁচে আছে। আর তুমি ভুল জানো, তোমার আম্মু হার্টের রোগী ছিল। তোমার আব্বুকে অনেক মারা হয়েছে, এটা ঠিক, বাট তোমার আব্বু বেঁচে আছে। কি আব্বু বেঁচে আছে মানে? হ্যাঁ, আমি ওনাকে লন্ডন পাঠিয়েছিলাম সবার চোখের আড়ালে। তুমি চাইলে আমি কথা বলিয়ে দিতে পারি। উনি বেঁচে আছে, তাহলে আমার খোঁজ খবর কেন নিল না? তোমাকে তো আমরা খুঁজছি, পাই নাই। উনি তো মানুষ লাগিয়ে রাখছিল, আর আমরা সবাই ভেবে নিয়েছিলাম তুমি আর বেঁচে নাই হয়তো। আমি আব্বুর সাথে কথা না বলে আপনাদের কথা বিশ্বাস করব না। আমার ফোনটা হাতেও নেই, লক খোলা আছে ডি দিয়ে, সেভ ওইটাতে কল দাও। রাইসা ফোন হাতে নিয়ে ডি দিয়ে সেভ করা নাম্বারে কল দিলে ওপাশের লোকটা বলে ওঠে, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আব্বু? রাইসার কথা শুনে লোকটা থমকে গেল। রাইসা ওর আব্বুর সাথে কথা বলতে লাগলো। রাইসা ইমোশনাল হয়ে গেল। রাইসার আব্বুও কান্না করতে লাগলো। রাইসা অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিই সবাইকে ইশারা করলো খুলে দিতে। সবাইকে খুলে দিলে রাইসা চলে যেতে নিলেই নাদিয়া বলে ওঠে, রাইসা চলে কেন যাচ্ছ? তোমার উপরে প্রথমে রাগ হচ্ছিল, এখন আর রাগ হচ্ছে না। আসলে আমার দাদা দাদি জঘন্যতম লোক ছিল, বড়লোক দেখে যা মন চাইতো তাই করছে, যত সব। নাদিয়ার আব্বু রাইসাকে বোঝাতে লাগলো। সবাই রাইসাকে আপন করে নিল। রাইসা এখানে থাকতে রাজি হয়ে গেল। আইন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর ওই চিক না করে তোকে কিন্তু আমি ভালো করে চিনছি। বড় নেতা হয়ে গেছস নাকি? আইনের কথা শুনে ছেলেটা হেসে লজ্জা লজ্জা ভাবি বলে, ঢেত কি যে বলিস না। আচ্ছা আমরা চলে গেলাম, কোনো সমস্যা হলে আমাদের বলিস। আর ভালো লাগছে রাইসা আর ফ্যামিলিকে পেয়ে গেল। আচ্ছা আপাতত যা, ভবিষ্যতে আবার আশা লাগতে পারে। আইনের কথা শুনে ছেলেটা লজ্জায় চলে গেল। আইন বলে ওঠে, আসসালামু আলাইকুম, আমি তাহলে এখন আসি। ওয়ালাইকুম সালাম। ওয়েট, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কাজ করে খাই। তোমাকে না বললাম আমার কাছে জবের অফার আছে, কোচিং সেন্টার খুলতে পারো? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, এখানে কিসের কাজ করো বলো তো? অভিনয় দেখার কাজ। আইন কথাটা বলে হাসতে লাগলো। নাদিয়ার ফুপির মনটা খারাপ হয়ে গেল। নাদিয়া বলে ওঠে, এসব কি ধরনের কথা বলো? আমি কতবার তোমার থেকে ক্ষমা চাচ্ছি, তারপরও এক কথা বলছো? তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি চলে যেতে পারো। তোমার মতো বড় লোকদের আমার একদম পছন্দ না।
তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, কারণ কবে আবার তোমার বাবা মা আমাদের খুন করতে আসবে। তুমি আমার মায়ের একটা সন্তান। আমি মারা গেলে আমার মায়ের দেখার মতো কেউ নাই। আর যদি বাচ্চা কাচ্চা হয়, দেখা যাবে ওকে এসব শাস্তি ভোগ করা লাগবে রাইসার মতো। আয়নের কথা শুনে নাদিয়া সহ্য করতে না পেরে চিল্লায়ে বলে ওঠে, জাস্ট শাট আপ। একদম আমার বাবা মায়ের নামে একটা বাজে কথা বলবে না। তুমি থাকতে চাও সেটা বললেই হয়। আমার বাবা মা কেমন আমি ভালো করেই জানি। আমিও আপনাদের সবাইকে চিনি। আর একদম আমার সামনে গলা উঁচিয়ে কথা বলবেন না। আমি আপনার বাড়ির গোলাম না যে আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আয়ান, বেশি বেশি করে ফেলছো কিন্তু। এই, আপনি চুপ থাকেন। স্বামী স্ত্রীর ভিতরে আপনাকে কথা বলার কোনো অধিকার দেয় নাই। আয়ান, তোমার সাহস কি করে হয় আমার ফুপির সাথে এমন ব্যবহার করার? তোমাকে পৌঁছায় দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে ফেলছি। আমি মানছি আমার তোমার সাথে ওইরকম করার ঠিক করি নাই, তাই বলে তুমি যা না তাই বলবে? চলে যাও এখান থেকে, তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। নাদিয়া কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আয়ন রেগে চলে যেতে নিবে, তখন নাদিয়ার ফুপি আয়নের হাত ধরে বলল, আমার উপর রাগ, সেটা কেন নাদিয়ার উপর দেখাচ্ছ? নাদিয়া অনেক ভালো মেয়ে। আমার ছেলে ওকে ঠকিয়েছিল। ওই তোমাকে অনেক ভালোবাসে। তোমার সাথে ওরকম করছে, ওই দেখতে চাইছিল তুমি রাফির মতো নাকি। আয়ন নাদিয়ার ফুপির হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাফি রেগে আয়নের কলার চেপে ধরে বলে, ফকিন্নির বাচ্চা হয়ে এত কিসের ভাব দেখাস তুই? আমি অনেক সহ্য করেছি, আর না, বের হয়ে এখান থেকে। আয়ন রাফির কথা শুনে রাগে দুহাত শক্ত করে ধরে এক ঝটকে সরিয়ে দিয়ে বলে, এতক্ষণ তো মেয়ে মানুষের মতো বসেছিলি, এখন আবার হিরো শাস্তি ইচ্ছে করছে? রাইসা যখন ওনাকে মারতে গেল তখন ওনা চুপ করেছিলি। এসব ভাব আমার সামনে দেখাবি না। বড় ভাই হোস, বড় ভাইয়ের মতো থাক। আমার সাথে লাগতে আসিস না। আর তোর মাকে বলে দিস আমার ব্যাপারে নাক না গলাতে। আয়ন ধাক্কা দিয়ে রাফিকে ফেলে দিয়ে চলে গেল। আর এদিকে নাদিয়া খাটের উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। নাদিয়ার ফুপি নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করিস না। আয়ান রাগের মাথায় বলেছে, দেখিস ও তোকে ছেড়ে দিবে না। ফুপি, ওই আমাকে ঘৃণা করে। আমি চাই না যে আমাকে ঘৃণা করে তার সাথে জোর করে থাকতে। আয়ান তোমাকে ঘৃণা করে না, ওই আমাকে, বাবা মাকে আর আমাকে ঘৃণা করে। কি বলো? তোমাদের কেন ঘৃণা করবে? আমি তো ওকে ঠকিয়েছি, আমাকে ঘৃণা করে, তোমাদের না। ফুপি যাও, আমার ভালো লাগছে না। নাদিয়ার ফুপি কিছু না বলে চলে গেল। এদিকে আয়ন রাস্তা দিয়ে হাঁটছে। আয়নের চোখের কোণায় পানিগুলো টলমলো করছে। আয়ন মনে মনে ভাবতে লাগলো, বেঈমান সবগুলো। এত জঘন্য মানুষ হতে পারে? দুই মেয়ের সাথে এমন করছে, নিজেদের কিভাবে কে জানে। গরিবরা মনে হয় মানুষ না, যত সব ফালতু ফ্যামিলি। আয়ন চোখের পানি মুছে চলে গেল। বাসে গিয়ে আস্তে আস্তে নিজের রুমে তালা খুলে রুমে গেল। শার্ট খুলে খাটে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে আয়নের আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? গতকাল রাতে তুই কি করে এসেছিস? তুই বৌমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছস? হ্যাঁ, বেঈমান ফ্যামিলির সাথে আত্মীয়তা আমি রাখতে চাই না। কি বেইমানি করেছে আমাকে বল। ওরা কাউকে সত্যি করে ভালোবাসতে পারে না, ওরা সব অভিনয়ে পাকা। তুই ওদের ফ্যামিলিকে আগে থেকে চিনস নাকি, যে ওদের ব্যাপারে সব জানোস? জানি না আম্মু, অনেক ক্ষুধা লাগছে, রান্না করছো কি? আমি কারোর জন্য রান্না করতে পারবো না। যার খাবার সে রান্না করে খাবে আজ থেকে। আম্মু, এভাবে কথা কেন বলছো? আম্মু, তুমি জানো না ওরা গরিবদের সহ্য করতে পারে না? যখন আমাদের প্রতি মন উঠে যাবে আমাকে ছুঁড়ে ফেলে দিবে। তুমি ওদের খবর জানো না আম্মু? ওরা ভালো রূপে থাকলে কি হবে, ভালো মুখোশের আড়ালে ভয়ঙ্কর রূপ আছে ওদের। তুই কিভাবে জানলি? আমি তো এখনো দেখলাম না। এই একটা সত্যি কথা বল, তুই কি নাদিয়া পুপিকে আগে চিনতি? জানি না, ক্ষুধা লাগছে, মাথা ব্যথা করছে কিন্তু আম্মু। আমার উত্তর দে। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আলমারি থেকে শার্ট বের করে পরে নিল। জুতা পরে পরল। 3 দিন পর বাসায় আসবো। 3 দিন কোথায় থাকবি? স্টুডেন্ট পড়াবো। স্বপন ভাইয়ের সাথে কোচিং সেন্টার ভাড়া নিব। 3 দিনের ভিতরে কাজ শেষ করে বাসায় আসবো। তোর এইসব করা দরকার নাই, পড়াশোনায় মনোযোগ দে।
ওইখান থেকে ভার্সিটি কাছে আর প্রতিদিন ক্লাস করতে পারবো। ক্লাস করে সন্ধ্যার দিকে কোচিং করাবো। নিজের পড়া ছাঙ্গে তুলে অন্যকে মেধাবী করবি নাকি? আইন কিছু না বলে চলে গেল। 3 দিন পর বাসায় আসলে দেখে নাদিয়া রুমে বসে আছে। আর নাদিয়াকে দেখে কিছু বলবে তার আগে নাদিয়া বলে ওঠে, ডিভোর্স লেটার। ধন্যবাদ। সাইন করছেন? না, তুমি করে দাও, আমি করে দেব। আপাতত করতে পারছি না। কাবিননামা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। দেওয়া লাগবে না, সাইন করে দিলেই হবে। আমি করতে পারছি না। রেখে যান, টাকা হইলে পাঠিয়ে দিব। 10 লাখ, তাই না? বললাম তো লাগবে না। আমি যেটা বললাম ওইটাই কাবিননামার টাকা দিয়ে সাইন করে দিব। নাদিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল ওয়াশরুমে। গোসল করে তোয়ালে পরে বের হলে নাদিয়া এখানেও বসে আছে। আর আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। নাদিয়া বলতে লাগলো, 30 মিনিট পর আমার ফ্লাইট, নিজের যত্ন নিও, আর আমার থেকে ভালো কাউকে বিয়ে করে নিও। আমার কথা আপনাকে ভাবতে হবে না, নিজের কথা ভাবেন। আয়ন কথাটা বলে ঘুরতে যাবে, সাথে সাথে নাদিয়া দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ান থমকে গেল। আয়নের চোখের কোণায় পানি জমা হতে লাগলো। নাদিয়া কান্না করতে করতে বলল, আমি ভুল করেছি মানছি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করি নাই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে আমি মন থেকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে না? নাদিয়া কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আর নাদিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়নের আম্মু এসে বলল, যা করলি ভালোই করছস। আসলে মেয়েটা ভুল করছে, তোমাকে ভালোবেসে নিজের লাইফটা সুন্দর করে তৈরি করে নিয়ে চলে গেছে। তোমাকে ছেড়ে আর কোনো বেঈমান না। এখন আমি মরলে তুই আরও সুখে থাকবি। আম্মু। আয়নের আম্মু চোখের পানি মুছতে মুছতে চলে গেল। 7 বছর পর। আম্মু, আমার টিফিনটা রেডি করেছো কি? খাবার খেয়ে বের হ। আম্মু, দোয়া করো, আজকে একটা মিটিং আছে। যদি আমাদের কোম্পানিকে কাজটা হয় তাহলে প্রমোশন পেয়ে যাবো ইনশাল্লাহ। আমার দোয়া সব সময় আছে, সাবধানে যাস। অ্যান্ড তাড়াতাড়ি খাবার খেয়ে বের হতে গেল। অ্যান্ড অফিসে চলে গেলে ম্যানেজার বলে ওঠে, ওনারা সব চলে এসেছে, আপনি তাহলে চলে যান। সব ব্যবস্থা কি হয়েছে? আয়নের কথা শুনে ম্যানেজার বলে, জি আপনি চলে যান, বসও এসেছে। ম্যানেজারের কথা শুনে আইন লিফটে উঠে উপর তলায় চলে গেল। আইন মিটিং রুমে গিয়ে সবাইকে সরি বলে পরিচয় হয়ে নিল। তারপর সব ডিজাইনগুলো সবার সামনে প্রেজেন্ট করতে লাগলো। সবাই দেখে আইনের ডিজাইনগুলো পছন্দ করলো। সবাই দেখে আইনের ডিজাইনগুলো পছন্দ করতে লাগলো। আরও কিছুক্ষণ মিটিং করে মিটিং শেষ করে সবে বের হইলে আইনের বস বলে ওঠে, তোমার ডিজাইনগুলো পছন্দ হবে, আমি বলেছিলাম না? এখন ওনাদের মালিককে দেখাবে, যদি উনি হ্যাঁ বলে দেয় তাহলে ভালো পেমেন্ট পাবো আমরা। ইনশাল্লাহ হবে, আশা করা যায় আমরা কাজটা পাবো। আইনোর বসের সাথে কথা বলে ওর কেবিনে চলে গেল আর নিজের কাজ করতে লাগলো। অফিস ছুটি হলে আইন বাইক নিয়ে বের হয়ে গেল। আইন বাসার ভিতরে ঢুকতেই দারোয়ান বলে ওঠে, স্যার, ম্যামকে নিয়ে হসপিটালে গেছে সবাই, উনি অনেক সুন্দর হয়ে পড়ছে। আইন কথাটা শুনে যেন থমকে গেল। দারোয়ানের থেকে হসপিটালের নাম শুনে বাইক নিয়ে চলে গেল। আইন সোজা হসপিটালে গিয়ে কাজের মহিলাকে কল দিলে, কাজের মেয়ে রুম নাম্বার জানিয়ে দিলে আইন দৌড়ে চলে গেল। আইন সিঁড়ি বেয়ে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলে আইন না দেখে পড়ল। সরি। কথাটা বলে দৌড়ে চলে গেল। মেয়েটা আয়নের দিকে তাকিয়ে থাকলো। আইন সোজা কেবিনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আম্মু, তোমার কি হয়েছে? আম্মু, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুই জোরে জোরে নিঃশ্বাস ফেলছিস কেন? থ্যাংক গড। আইন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর আম্মুর পাশে বসে পড়ল। খালা, আম্মুর কি হয়েছিল? ডাক্তারের সাথে কথা বলছেন? আরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। বাসায় চল, বাসায় যাব। আইন ওর আম্মুকে ধরে নিয়ে যেতে লাগলো। নিচে গিয়ে পেমেন্ট করে 3 জন হসপিটাল থেকে বের হইলে আইন বাইকের পিছনে 2 জন উঠে বসলে আইন বাসায় চলে গেল। আইন বাসায় গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ফ্রেশ হয়ে আয়নের ফোনে কল আসলে আইন কল রিসিভ করলো। আইন কল রিসিভ করতেই বস বলে ওঠে, আয়ান, আগামীকাল সকাল ভোরে তুমি এয়ারপোর্টে চলে যাও। আমাদের বস আসবে, ওনাকে সারাদিন সময় দিতে হবে।
তুমি ম্যানেজার, তাড়াতাড়ি পৌঁছে যাও। ওকে স্যার। আয়ন কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আয়ন উঠে রুমের বাইরে গেল। আয়ন ওর আম্মুর কোলে মাথা দিয়ে বলে, আম্মু গ্যাস্ট্রিক বেড়ে গেছিল, আমাকে বলো নাই কেন? মেডিসিন নিয়ে আসতাম। আরে বলিস না, শেষ হয়ে গেছে, আমার মনে ছিল না, বয়স হয়েছে, ভুলে যাচ্ছি সব। বুঝলাম। আয়ন ওর আম্মুর সাথে গল্প করতে লাগলো। রাতের খাবার খেয়ে দুজন যার যার রুমে চলে গেল। সকালে আয়ন তাড়াতাড়ি উঠে অজু করে নামাজ পড়ে রেডি হয়ে বের হয়ে যেতে লাগলো। কিরে এত সকালে কোথায় যাস? আম্মু, আমাদের অফিসের বস আজকে দেশে আসবে, ওইখানে কাজ আছে। আচ্ছা শোন, আমি ঢাকা যাব, তোর আব্বুর কবরটা দেখতে বড্ড মন চাইছে। আচ্ছা যাও, বাট ওই দিকে যেন যাও না। ও যা তো, সাবধানে যাস আর সাবধানে থাকিস। আয়ন আর কিছু না বলে চলে গেল। বাইক নিয়ে সোজা এয়ারপোর্টে গেল। ম্যানেজার গাড়ি নিয়ে আসলে আয়ন ওনার সাথে এয়ারপোর্টের ভিতর চলে গেল। আয়ন ওর বসের সাথে কথা বলতে লাগলো। ম্যানেজার আয়নকে বলে, ম্যাম এসে গেছে, ফোন রাখো। ম্যানেজার কথা বলে এগিয়ে গেল। আয়ন ফোনটা রেখে সামনের দিকে তাকালো। এগিয়ে দেখে আয়ন চমকে গেল। ম্যানেজার একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়নকে ব্যাগ নিতে ইশারা করলো। আয়ন ব্যাগটা হাতে নিল। নাদিয়া আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওনাকে চিনলাম না। নাদিয়ার কথা শুনে ম্যানেজার বলল, উনি আমাদের ইঞ্জিনিয়ার, উনি অনেক ভালো কাজ করেন। সকালে আমাদের প্রজেক্ট পেয়েছি ওনার জন্য, ওনার ডিজাইন সবাই অনেক পছন্দ করেছে। ও আচ্ছা। তিনজন হাঁটতে লাগলো। ম্যানেজার বাচ্চাটাকে কোলে নিয়ে সামনে বসলো। নাদিয়া পিছনে বসলো। আয়নের হাত থেকে ব্যাগ নিল। ড্রাইভার ম্যানেজার আয়নকে বলল, আপনি তাহলে আমাদের পিছনে পিছনে আসুন। ওকে। আয়ন ওদের গাড়ির পিছন পিছন যেতে লাগলো। আয়ন গাড়ি চালাতে চালাতে ভাবতে লাগলো, ওনার কোম্পানি ওইটা, উনি কি ইচ্ছে করে আমাকে নিজের কোম্পানিতে জব দিয়েছিল। উনি যেমন ভাব দেখালো, মনে হয় উনি জানতেন না। আমার মাথায় আসছে না, আসলে কি উনি জানতেন না? আর ওনার কোলে ওই বাচ্চা মেয়েটাকে উনি কি বিয়ে করেছে? করতে পারে, 7 বছর পার হয়ে গেছে, বাট আমি তো ডিভোর্স লেটার পাঠাই নাই, তাহলে কিভাবে করতে পারে? আয়ন কতগুলো ভাবতে ভাবতে চলে গেল। নাদিয়াকে নিয়ে হোটেলে চলে গেল। আর নাদিয়ার ম্যানেজার রুম দেখিয়ে দিলে। নাদিয়া বলে উঠল, আপনারা ভেতরে এসে বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। নাদিয়া চলে গেল। আয়ন ম্যানেজার বাচ্চা মেয়েটার সাথে খেলতে লাগলো। আয়ন বলে ওঠে, ম্যাম, বাচ্চা এটা, স্যার কোথায়? আয়নের কথা শুনে ম্যানেজার বলে, এটাও আমি জানি না। ম্যামের বিয়ে হয়েছিল, ওনার স্বামীকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। এখন ওনার স্বামী কোথায় আছে কেউ জানে না, হয়তো ম্যামের সাথে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আপনি বসেন, আমি নিচে গিয়ে সব ঠিক করে আসি। ম্যানেজার উঠে চলে গেল। আয়ন বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে ভাবতে লাগলো, তাহলে কি এইটা আমার সন্তান? আমার সন্তান হইলে উনি কেন বাঁচিয়ে রাখবে? আমি তো ওনাকে কষ্ট দিয়েছি। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। নাদিয়া ওয়াশরুম থেকে বের হলে আয়ন বলে ওঠে, এইটা কি আমার সন্তান? নাদিয়া রেখে ধমকে সুরে বলল, শাট আপ। কি ধরনের কথাবার্তা বলেন? আপনার যোগ্যতা কতটুকু আর ভুলে যাবেন না। আপনি কার সাথে কথা বলছেন? সরি ম্যাম। আয়ন বাচ্চা মেয়েটার সাথে খেলা করতে লাগলো। মেয়েটা বলে, আম্মু, এই আঙ্কেলটাকে তো আমি দেখেছি তোমার ফোনে। আম্মু, ওনাকে তুমি ধমক দিলে কেন? মেয়েটার কথা শুনে আয়ন বলে, তার মানে ওই আমার সন্তান, আপনি যত ধমক দেন লাভ হবে না। আপনার লিমিটের ভেতরে থাকেন। আয়রা আম্মু, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। নাদিয়ার কথা শুনে আয়রা কোল থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া বলে ওঠে, এই রুম থেকে বের হয়ে যান। যাব না। আয়রা আমার মেয়ে, আপনার সাথে তো আমার ডিভোর্স হয় নাই, তাহলে আপনি আমার মেয়ের থেকে আমাকে দূর করে দিচ্ছেন কেন? ওই আমার মেয়ে, ওই কারণ না, বুঝতে পেরেছেন? মিস্টার আয়ান সাহেব, আপনি চলে যান। আমার মাথা গরম করবেন না। আপনার স্ত্রী সন্তান আছে, তাদের নিয়ে থাকেন। আমার সন্তানের দিকে নজর দিলে আমি চোখ তুলে ফেলবো। আয়ন কিছু বলবে তার আগে ম্যানেজার আসলো। আয়ন চুপ হয়ে গেল। ম্যানেজার বলে, ম্যাম আপনি তাহলে খেয়ে নেন, আমরা পরে আসছি। আর যা লাগবে ওনারা দিয়ে যাবে, শুধু একটা কল দিয়েন। আর ম্যাম, বসের সাথে কথা বললাম, উনি বলল আপনি রেস্ট নেন, পরে মিটিংয়ে বসবেন। আচ্ছা। আয়ন ম্যানেজার চলে যেতে নিলে আয়ন নাদিয়ার দিকে তাকিয়ে থেকে বের হয়ে গেল। আয়ন সোজা বাসায় চলে গেল। আয়ন খাটে শুয়ে থেকে আয়রার কথা ভাবতে লাগলো। মাশাল্লাহ, আমার রাজকন্যাটা
আমি বাবা হয়েছি অথচ আমাকে একবার বললো না আমি আমার মেয়েকে নিয়ে আসবো যেভাবে হোক। আমার মেয়েকে আমার চাই। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে ফোন আয়ান ঘুমু ঘুমু চোখে কল রিসিভ করতে বস বলে ওঠে, আয়ান, তোমার ডিজাইনগুলো নিয়ে হোটেলে চলে আসো। আয়ান লাফ দিয়ে উঠে বলল। আয়ান ঠিক আছে, এখন আসছি। কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আয়ন সোজা বাইক নিয়ে বের হইল। আয়রার জন্য চকলেট কিনে নিয়ে হোটেলের দিকে চলে গেল। হোটেলে গিয়ে দরজার সাথে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। আয়নকে দেখে আয়নের বস বলতে লাগলো। আয়ন ভিতরে গিয়ে আয়রাকে কোলে নিয়ে ব্যাগ থেকে চকলেট বের করে দিয়ে বলল, আম্মু, তোমার চকলেট। আয়রা নাদিয়ার দিকে তাকালো। আয়ন আয়রার মুখ দেখে বুঝতে পেরে বলল, নাও, তোমার আম্মু কিছু বলবে না। নাও, মামা দিচ্ছে, নাও। আয়রা চকলেট বক্সটা নিয়ে আয়নের গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মামা। আয়রার মুখ থেকে মামা ডাক শুনে বুকের ভিতর ধুক করে উঠল। নাদিয়ার দিকে রাগী লুক নিয়ে তাকালে নাদিয়া মিটিমিটি হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, আমাকে মামা না বলে আমাকে ভালো আব্বু বলতে পারো। আয়নের কথা শুনে বস রেগে বলে। আয়ান সাহেব, এসব কি ধরনের কথা বলছেন? আয়ন হেসে বলে, বস রেগে যাচ্ছেন কেন? আমি আজ বিয়ে করলে আমারও তো এমন মেয়ে থাকতো, তাই আর কি। আর আয়রা তো আমার মেয়ের মতোই। আমাদের নামের প্রথম অক্ষর মিল আছে। আমার নাম আয়ান, ওর নাম আয়রা। আয়নের কথা শুনে আয়রা বলে, ওকে, আপনাকে আপু বলে ডাকবো। নাদিয়া কিছু বলবে তার আগেই আয়ন বলে, না না ম্যাম, আপনি আমাদের বাবা মেয়ের ভিতরে কথা বলতে পারেন না। আমার মেয়ে যখন আমাকে বাবা বলছে সেখানে আপনার সমস্যা হওয়ার কথা না। কাজের কথায় আসেন। আয়রা, তুমি যাও, খেলা করো। আয়রা নেমে খাটের উপরে বসে খেলা করতে লাগলো। আয়ন টেবিলের সামনে ল্যাপটপ রেখে ডিজাইনগুলো দেখাতে লাগলো। নাদিয়া আয়নের পাশে দাঁড়িয়ে বলল, এর আগের ডিজাইনটা দেখেন তো। আয়ন ঘুরে দেখাতে লাগলো। নাদিয়া আয়নকে বলল, পরেরটা দেখান। আয়ন পরেরটা দেখাতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠল। আয়ন ফোনটা বের করতে বস রেগে গেল। নাদিয়া ফোনে স্ক্রিনে আম্মু লেখা দেখে বলে, রিসিভ করেন। আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, ঢাকা আসতে পারবি কি? কেন আম্মু, তুমি ঠিক আছো কি? আয়ান, ঢাকায় আয়, তোর সাথে কথা আছে। কি আম্মু, আমি তো কাজে ব্যস্ত আছি, এখন ঢাকা যাওয়া সম্ভব না। কিসের কাজ? এখন তো অফিস ছুটি হওয়ার কথা। আম্মু, পরে কথা বলি। আমি তো কিছু জানতে চাই না, তুই কাজ শেষ করে ঢাকায় আসবি। আচ্ছা ঠিক আছে। আয়ন কথাটা বলে কল কেটে দিল। নাদিয়া বলে ওঠে, আম্মু কেমন আছেন? সরি, মানে আপনার আম্মু। আলহামদুলিল্লাহ। ওকে ম্যাম, নেক্সট ডিজাইনগুলো দেখাই। আয়ন ডিজাইনগুলো দেখাতে লাগলো। নাদিয়া কিছু আইডিয়া দিতে লাগলো কিভাবে কি করলে কাজটা ভালো হবে। আয়ন নাদিয়ার এক্সপ্লেন করা দেখে হা হয়ে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দরভাবে বোঝায়, এই জন্যই তো এতগুলোর কোম্পানির মালকিন। আর আমাকে কিনা কি বোকানা বানাইছিল। মনে হয় ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না। উফ। এই যে আয়ন সাহেব, এভাবে তাকিয়েছেন কেন? সরি ম্যাম, আসলে আপনাকে আমার গার্লফ্রেন্ডের মতো লাগে তাই ভাবতেছি। আয়নের কথা শুনে ম্যানেজার বলে, আয়ন সাহেব, আপনার গার্লফ্রেন্ড আছে? আর এসব কি বলছেন? নিজের চাকরি হারাবেন নাকি? ম্যাম প্লিজ, ওনার কথায় কিছু মনে করবেন না, চলেন এখান থেকে। আয়ন বলে ওঠে, সরি বস, আমাকে ঢাকা যেতে হবে। আমার আম্মু একা গেছে, আমাকে যেতে বলছে। আজকে অসুস্থ হয়ে হসপিটালে ছিল, তাই রিস্ক নিতে চাচ্ছি না। অফিসে আসতে লেট হবে। আয়নের কথা শুনে বস বলে, সব ওকে তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। আর ম্যামও তো ঢাকা যাবে। একটাই কাজ করেন, আপনি ম্যামের সাথে ট্রেনে যান, তাহলে বাচ্চাটা নিয়ে কিছুটা সুবিধা হবে। আপনি ম্যামের খেয়াল রাখেন, আর এইসব ফালতু কথা যেন বলেন না। ওকে স্যার। চলে গেল। আয়ন রুমে থাকলো। আয়ন নাদিয়াকে বলল, বাসায় যাবে? আমি আপনার বস, আপনি আমাকে তুমি কোন হিসেবে বলেন? আপনার নাদিয়া, তোমাকে ছাড়া আমি ভালো নাই। ব্যবহার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। নাদিয়া, আমাকে কি ক্ষমা করা যায় না? আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দাও না। আমি আপনাকে আর ভালোবাসি না, আপনাকে আমি ঘৃণা করি। আমাকে ঘৃণা করলে তোমার অফিসে আমাকে জব কেন দিয়েছো? সবার সামনে এত কিছু বলার পর কেন চুপ করেছিলে? আমি জানতাম না তাই জবে নিয়েছি। মিথ্যা বলা বন্ধ করো। তুমি জেনে শুনে আমাকে জব দিয়েছো। অনেক জায়গায় তো রিজেক্ট হয়েছি, তোমার এখানে কেন সিলেক্ট হইলাম?
তুমি সাহায্য না করলে জীবনেও চান্স পেতাম না। সব জায়গায় লাখখানি টাকা ছাড়া চাকরি হয় না। আমার কোম্পানি দুর্নীতি হয় না। যার স্কিল ভালো সব দিকে, ঠিক তাকেই চাকরি দেওয়া হয়। মিথ্যা বলো না। নিজের যোগ্যতার ভেতরে থাকেন। নাদিয়া কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আয়ান আয়রার কাছে গিয়ে খেলতে লাগলো। আয়রা আয়নের বুকের উপর উঠে বসে আছে। আয়ন আয়রাকে হাসাতে লাগলো। আয়রা আয়নের অঙ্গি ভঙ্গি দেখে খিলখিল করে হাসতে লাগলো। নাদিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বাবা মেয়ের হাসাহাসি করতে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়নের ফোন বেজে উঠলে আয়ন ফোন বের করে দেখে নাদিয়া তাকিয়ে আছে। নাদিয়ার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আয়ন কল রিসিভ করতেই ওপাশ থেকে ওর আম্মু বলে, আয়ান তুই কি বের হয়েছিস? না হব, বাট এত তাড়া দিচ্ছ কেন? কি হয়েছে শুনি? আয়ান আমার নাতনি বৌমা আসবে। আয়ান তোর নাদিয়ার ফুটফুটে কন্যা হয়েছে, ওরা ঢাকা আসবে, তুই চলে আয়। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, তোমার বৌমা নাতনি আমার সাথে আছে। তুমি চিন্তা করো না, তোমার বৌমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করি। ওকে, তাড়াতাড়ি রাগ ভাঙ্গা। কল কেটে দিল। নাদিয়া রেডি হয়ে পড়ল। আমি রেডি আয়রা, চলো জুতা পরো। আয়রা খাট থেকে নেমে জুতা পরে আসলো। আয়ন জুতার ফিতা লাগিয়ে দিল। আয়ন বলে ওঠে, তুমি কি আমার মেয়েকে দিয়ে সব করিয়ে দাও নাকি? নিজের কাজ নিজে করতে পছন্দ করে। আমার পেটে হইলে কি হবে? সব বাপের খ্যান পেয়েছে। তাই নাকি? আম্মু তুমি আমার মতো হয়েছো। আয়রাকে কোলে নিল। লাগেজ নিয়ে যেতে লাগলো। হোটেল থেকে বের হয়ে ওদের গাড়িতে বসিয়ে দিয়ে বলল, তোমরা হোটেলে যাও, আমি বাইক বাসায় রেখে আসছি। ট্রেন ছাড়তে এখনো 20 মিনিট লাগবে। আয়ন কথাটা বলে চলে গেল। বাসায় বাইক রেখে এসে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সোজা স্টেশনে গেল। তিনজন ট্রেনে উঠে পড়ল। আয়ন সারা রাস্তায় আয়রার সাথে মজা করতে করতে ঢাকায় পৌঁছে গেল। স্টেশন থেকে নেমে গাড়ি আসলে তিনজন উঠে পড়ল। আয়ন ওর আম্মুকে কল দিয়ে জেনে নিল কোথায় আছে। আর নাদিয়ার বাসার ভিতরে নেমে আয়রাকে কোলে নিয়ে লাগেজ নিয়ে ভিতরে যেতে লাগলো। আয়ন ভিতরে গেলে নাদিয়ার ফুপিকে দেখে চমকে গেল। আয়নের বুকটা কেঁপে ওঠে। আয়ন আয়রাকে নামিয়ে দিয়ে দৌড়ে গিয়ে নাদিয়ার ফুপির সামনে হাত উগড়ে বসে বলল, আপনার কি হয়েছে? আপনার শরীরে এত দাগ কেন? ফুপি, তোমার শরীরের এই অবস্থা কেন? চোখে রক্ত জমে গেছে। এইসব রাফি করেছে। ওর আব্বু আম্মুকে 3 দিন আগে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। ফালতু একটা ছেলে। আয়নরাকে হাত মুঠো করে ফেল। আয়ন রেগে বলল, ওর এত বড় সাহস, আপনার গায়ে হাত তুলেছে। আমি ওকে খুন করে ফেলবো। ওই এখন কোথায় আছে? আঙ্কেল, আপনার ছেলে কোথায়? আমি এখানে, কি করবি তুই? আর তোমরা এখানে এসে আমার নামে বদনাম করা শুরু করছো, তাই না? আয়ন রেগে রাফির কাছে দৌড়ে গিয়ে মুখে সজোরে ঘুষি মারল। রাফি উঠে আয়নকে মারতে যাবে। আয়ন মাথা দিয়ে ওর মাথায় বাড়ি মারল। আয়ন লাথি মেরে ফেলে দিল। আয়ন বলে ওঠে, তুই ওনার চোখেও মারছস তাই না? হাতে পায়ে মারছস তাই না? রাফি রেগে বলে ওঠে, আমার মা বাবা আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যাপার। তুই আমাদের মাঝে কেন আসছিস বুঝতে পারলাম না। এমন ব্যবহার করছস মনে হয় তোর মাকে মারছি। আয়ন রেগে মুখে সজোরে ঘুষি মেরে বলল, হ্যাঁ, ঠিক ধরছস। তোর কোনো অধিকার নাই আমার মায়ের গায়ে হাত তোলার। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন রাফির চোখে ঘুষি মারতে যাবে। নাদিয়ার ফুপি নাদিয়ার আব্বু দৌড়ে এসে আয়নকে ধরে। আয়ন বলে ওঠে, আমাকে ছাড়েন, ওই আমার মায়ের চোখে ঘুষি মারছে। আমি ওর চোখ খুলে ফেলবো। যে মা বাবা তোকে এত আদর ভালোবাসা দিল আর তুই তাদের গায়ে হাত তুলোস, আমি তোকে মেরে ফেলবো। তোর কিসের মারে? উনি আমার সৎ মা, তোর না। তোর মা তো ওই যে। আয়ান, এইসব কি বলছিস? আয়ান, ওদের মাঝে তুই কেন যাচ্ছিস? ওদের মা বাবা ছেলের ব্যাপার, তুই কেন রেগে যাচ্ছিস? আর থাম, আয়রা ভয় পাচ্ছে কিন্তু। আর নিজেকে ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলল, আই এম সরি, আমি ভুলে গেছিলাম, সরি। আয়ন কান্না করতে লাগলো। আয়নকে নাদিয়ার ফুপি পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি যে তোর মা তুই নিজেই বলে দিলি। আয়ান, আমাকে ক্ষমা করে দে না বাপ। আপনি আমার মা না, আপনাকে আমি ঘৃণা করি। আমি আপনাকে মা হিসেবে মানি না। আমাকে যদি ঘৃণা করিস তাহলে কেন তুই আমার এই অবস্থা দেখে সহ্য করতে পারলি না? তুই নিজের মুখেই বললি যে আমি তোর মা। আমাকে মেরেছে জন্য তুই রাফিকে মারলি।
তুই আমাকে ভালোবাসিস। আয়ান, আমার কথাগুলো শোন। রাইসার মার মতো করলে তোর আজ রাইসার মতো হইতো। সেখানে তোদের ভালোর জন্য আমাকে তোদের ছেড়ে যেতে হয়েছে। আমার উপায় ছিল না। তাহলে উনি তোর আম্মু, আমাকে একবার বলার প্রয়োজন করস নাই? তোকে সেই দিন জিজ্ঞেস করেছিলাম। আই এম সরি আম্মু, আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি অনেক জেলাসি। তুমি যদি জানতে তাহলে আমাকে ভুল বুঝতে, নিজে অনেক কষ্ট পেতে, আর ভাবতে আমি তো সৎ মা, নিজের মায়ের কাছে তো যাবে। উল্টাপাল্টা চিন্তা করে নিজেকে কষ্ট দিতে, আর ওনাকে আমি মা হিসেবে মানি না। অনেক বড় হয়ে গেছস অনেক আগেই, তাহলে আমি তোকে এখনো ছোট ভেবে এসেছি। আম্মু, ভুল বুঝো না। ভুল কেন বুঝবো? নাদিয়া, আই এম সরি। আমি ওনার উপরে রাগ তোমার উপর খাটিয়েছি। আমি ভেবেছিলাম তুমিও ওনার মতো আমাকে ছেড়ে যাবে, কারণ তোমাদের ফ্যামিলির মানুষজন এমন খালি ছেড়ে যাবে অভিনয় করার ভিতরে সেরা। বাহ, তোমার কত সুন্দর চিন্তা ভাবনা। তোমার এই সুন্দর চিন্তা ভাবনার জন্য 7টা বছর আমাকে কতটা কষ্টের সাথে লড়াই করতে হয়েছে। ভালো করেছো। আসলে আমরা সবাইকে ছেড়ে চলে যাই। তোমরা তো ভালো মানুষ। তুমি একটু ভেবে দেখো তো ফুপি, তোমার আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে কিনা? ফুপি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে কিনা? ফুপি তো তোমাদের ভালোর জন্যই তোমাদের ছেড়ে দিয়েছিল। আর আমি কি অন্যায় করেছিলাম? নাদিয়া আয়রাকে কোলে নিয়ে চলে গেল। আয়ন দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। শোন, নাদিয়াকে অনেক কষ্ট দিয়েছস। মেয়েটাকে মানানোর চেষ্টা কর। আর রাফি, তোমাকে আর ওনাদের বাড়ি থেকে বের করে দিতে হবে না। তাদের ছেলে এখন ইনকাম করতে শিখে গেছে। তার 2টা মা আর একজন বাবাকে পালতে সমস্যা হবে না। শোনো আয়ান, ও আমার সৎ সন্তান। আয়ানের সাথে কত অন্যায় করছে, তাও কখনো আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই। একদিন শুধু বলেছিলাম, টাকা নিয়েছিলাম ও শ্বশুর বাড়ি থেকে। এরপরে 7 বছর আমার সামনে গলা উঁচিয়ে কথা বলে নাই, কারণ আমার বয়স বেড়েছে। আমি যদি কষ্ট পাই, এটাই হলো আমার সন্তান, বুঝলে? আয়নের আম্মুর কথা শুনে রাফি মাথা নিচু করে ফেলল। আর এইদিকে আয়ন দৌড়ে নাদিয়ার রুমে চলে গেল। নাদিকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে এমন ভুল করব না। যত যাই হয়ে যাক, আমি তোমার হাত কোনোদিন ছেড়ে দিব না। আমার মেয়ের জন্য হইলে আমাকে ক্ষমা করে দাও। নাদিয়া, বাবা মা ছাড়া থাকা কতটা কষ্টকর সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কাউকে নিয়ে ভাবতে পারি না। আমিও তোমাকে ভালোবাসি। তুমি এই 7 বছরে একবার আমার সাথে যোগাযোগ করতে পারতে। আমাকে সত্যিটা বলে মানানোর চেষ্টা করলে তো পারতে। আমি কি তোমাকে ফিরিয়ে দিতাম? আমি ভেবেছিলাম তুমি লন্ডন হইতে বিয়ে করে নিয়েছো। নাদিয়া ঘুরে উঠে আয়নকে মারতে লাগলো আর বলল, কুত্তা, ভালোবাসি তোকে, আর বিয়ে করব অন্য কাউকে? আয়ন হেসে দিয়ে নাদিয়াকে বুকের সাথে জড়িয়ে নিল। নাদিয়া আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,